ওকে, আমাদের সিলেবাস অনুযায়ী আজকে ডিসকাশন টপিকটা হচ্ছে সায়েন্টিফিক পেপার রিডিং অ্যান্ড রিসার্চ ডেটা ম্যানেজমেন্ট। তো ফার্স্টে আমরা দেখব যে অ্যানাটমি অফ এ সায়েন্টিফিক পেপার মানে হচ্ছে একটা পেপারের কতগুলো অংশ আছে এবং প্রত্যেকটা অংশের আমরা পার্ট বাই পার্ট দেখব যে অ্যাকচুয়ালি সেখানে কি লেখা থাকে এবং আমরা কিছু কিওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস দেখে বুঝবো যে আসলে কোন মোট কথা হলো আমরা লোকেশনটা খুঁজে বের করবো যে কোন জায়গায় আমরা কোন ইনফরমেশনটা পাবো। নেক্সট হচ্ছে হাউ টু রিড এ সায়েন্টিফিক পেপার কুইকলি। এটা আমরা একটা পেপারের সাহায্যে দেখব যে কিভাবে আমরা একটা সায়েন্টিফিক পেপার দেখতে পারি, মানে সায়েন্টিফিক পেপার পড়ব তার একটা ওভারভিউ আমরা এখানে পাবো। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আচ্ছা কেউ জয়েন করেছে, ওকে। এরপরে হচ্ছে আমরা দেখব যে হাউ টু রিড এ সায়েন্টিফিক পেপার কুইকলি। তারপর হচ্ছে একাডেমিক ফ্রেজ ব্যাংক। আমরা একটা একাডেমিক ওয়ার্ডের সোর্স দেখব যেখান থেকে মূলত আমরা ওই জিনিসগুলো আমরা মোটামুটি একটু দেখে রাখলে আমরা পেপার পড়তে এবং লিখতে দুই ক্ষেত্রে আমাদের সাহায্য করবে। সেই আমি দুইটা সোর্স আপনাদের সাথে শেয়ার করব। একাডেমিক ফ্রেজ ব্যাংকের দুইটা সোর্স আছে, সেখান থেকে আমরা মূলত ফর এক্সাম্পল আমরা ডিসকাশন লিখব, তাহলে আমরা কোন কোন ফ্রেজেসগুলো ব্যবহার করি, বা কনক্লুশন লিখব তাহলে কোন ফ্রেজেসগুলো ব্যবহার করি, এরকম কিছু ফ্রেজেস আছে সেগুলো আমরা মানে ইউজ করব হচ্ছে আমাদের পেপার পড়ে বোঝার জন্য এবং লেখার জন্য। ঠিক আছে, এরপর হচ্ছে আইডেন্টিফাইং কি লোকেশন। এখানে আমরা লোকেশনটা করব, খুঁজে বের করব। লোকেশনটা আমরা দেখব আইডেন্টিফাইং লোকেশন। তারপর হচ্ছে রিসার্চ ডেটা ম্যানেজমেন্ট। এরপর হচ্ছে আমরা দেখব ডকুমেন্টেশন মানে হচ্ছে লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স। ওকে, তারপর হচ্ছে ইউজিং লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স, যেটা আমি ফার্স্ট ডেতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই টেমপ্লেটটা আজকে আমরা দেখব যে পেপার থেকে কীভাবে আমরা ডেটাগুলো সেখানে ইনপুট নিব। ওকে, ফার্স্টে আমরা আসি একাডেমিক মানে যে সায়েন্টিফিক যে পেপারগুলো আছে সেটার অ্যানাটমিটা দেখতে কেমন। মূলত একটা মানে সায়েন্টিফিক পেপারে এই কয়েকটা অংশ থাকে: টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড, তারপরে মেথডস, রেজাল্টস, ডিসকাশন অ্যান্ড কনক্লুশন। ওকে, প্রথমে আমরা আসি টাইটেল। হ্যাঁ, তো টাইটেলটার আমি এখানে এই যে স্লাইডটা দেখছেন, এই পরবর্তী স্লাইডগুলো মানে সায়েন্টিফিক পেপারের যে অ্যানাটমি, এই প্রত্যেকটা স্লাইডই সেম ফরম্যাটে দেখতে পাবেন। ফার্স্টে আমাদের পারপাস থাকবে, তারপরে হচ্ছে লেন্থ, এরপর হচ্ছে এলিমেন্টস। ওকে, আর কিছু কিছু মানে সেকশানে আমাদের ওয়ার্ড লেন্থ থাকবে। আচ্ছা, আমি একটু আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলি। হ্যাঁ, আপনারা সবাই 5 মিনিটের মধ্যে জয়েন করবেন। হ্যাঁ, আমি আজকে অ্যালাউ করছি, এরপর থেকে আসলে 5 মিনিটের পরে মানে 9টা 5-এর পরে আমি কাউকে আসলে অ্যাডমিট করব না। হ্যাঁ, আপনারা এই যে যারা আগে জয়েন করেছে তাদেরও ডিস্টার্ব হচ্ছে এবং আমি যে কথা বলছি আমারও আসলে কথা বলতে কষ্ট হয়। ঠিক আছে, কারণ সিকোয়েন্স মেনটেন করাটা কঠিন। এই মানে লাইভ কথা বলাটা মানে আমার মনে হয় না এতটা সহজ কাজ। তো এই জন্য আপনারা 5 মিনিটের মধ্যে জয়েন করবেন। ঠিক আছে, আপনাদের যেহেতু আগে শিডিউল করা আছে সুতরাং শিডিউলটা মেনটেন করবেন। ওকে, তো আমরা নেক্সট স্লাইডগুলো সেম ফরম্যাটে পাবো। প্রথমে পারপাস থাকবে, তারপরে লেন্থ, এরপরে কিছু একাডেমিক ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস থাকবে যে আমরা দেখে বুঝবো যে আসলে এখানে কোন জায়গায় কি পাওয়া যায়, এরপরে এলিমেন্টস। ওকে, তো টাইটেলের যে পারপাসটা, এটা মূলত দ্য ইনিশিয়াল এইম অফ এ টাইটেল ইজ টু ক্যাপচার the initial aim of a title is to capture the reader's attention and to draw his or her attention to the research problem being investigated। অর্থাৎ আমরা যে রিসার্চ প্রবলেমটা নিয়ে কাজ করতে চাই, টাইটেলটা আসলে এমনভাবে আমরা লিখব বা সেট করব যেন টাইটেলটা দেখেই বোঝা যায় যে আমরা মানে কী কাজটা করছি বা কীভাবে করতে চাচ্ছি। তো এখানে দেখেন এলিমেন্টস মানে একটা টাইটেলের মধ্যে কী কী থাকে অ্যাকচুয়ালি: দ্য পারপাস অফ দ্য রিসার্চ, তারপর ন্যারেটিভ টোন অফ দ্য পেপার টিপিক্যালি ডিফাইন্ড বাই দ্য টাইপ অফ দ্য রিসার্চ অ্যাকচুয়ালি, দ্য মেথডস ইউজড। আপনারা বিভিন্ন ধরনের পেপার দেখেছেন যে পেপারের টাইটেল কোলন দিয়ে লেখা আছে এই স্কোপিং রিভিউ বা ন্যারেটিভ রিভিউ বা অনলি রিভিউ, এভাবে লেখা আছে। তার মানে ওইটা দেখে আমরা বুঝি যে এটা হচ্ছে মানে রিভিউ পেপার, রাইট?
এছাড়াও আরও অনেক ইয়ে আছে, যেমন ধরেন একটা টাইটেল আছে, তারপরে কোলন দিয়ে লেখা আছে এ ক্রস সেকশনাল স্টাডি বা ই সার্ভে। হ্যাঁ, তার মানে আমরা টাইটেল থেকেই বুঝতে পারি যে এই স্টাডিটা কোন টাইপের। তার মানে টাইটেলের মানে টাইটেল অ্যাকচুয়ালি 3টা এলিমেন্টস আমাদের সাধারণত আমরা ফোকাস করি। একটা হচ্ছে দ্য পারপাস অফ দ্য রিসার্চ, দ্য ন্যারেটিভ টোন অফ দ্য পেপার, আর একটা হচ্ছে দ্য মেথডস ইউজড। ওকে, এরপরে হচ্ছে পার্টটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্টকে বলা হয় মিনি ভার্সন অফ দ্য পেপার। সাধারণত এটা লেন্থ মানে জার্নাল অনুযায়ী ভ্যারি করে, 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে বা 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে এটা থাকে। ওকে, এটা কোন টেন্সে লেখা হয়? লেখা হয় সিম্পল পাস্ট টেন্সে। ওকে, তার মানে আমরা পেপার, এখানে আমি যে জিনিসগুলো আলোচনা করছি এটা আপনাদের পড়তে এবং লিখতে দুই জায়গায় হেল্প করবে। তো পারপাসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের পারপাসটা হচ্ছে মিনি ভার্সন অফ দ্য পেপার, আর যেটা বললাম যে লেন্থ সাধারণত 200 থেকে 300 ওয়ার্ডসের মধ্যে হয়, আর সিম্পল পাস্ট টেন্স যেটা লেখা থাকে। আর অ্যাবস্ট্রাক্টের মধ্যে 4টা এলিমেন্টস থাকে। একটা হচ্ছে অবজেক্টিভস, কোনো জায়গায় এটাকে ব্যাকগ্রাউন্ড লেখা থাকে বা এইমস লেখা থাকে। আর তারপরে মেথডস, রেজাল্টস অ্যান্ড কনক্লুশন। যেমন আমরা একটু আগে দেখলাম একটা পেপারের এখানে যেটা দেখলাম যে টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, মেথডস, রেজাল্টস, ডিসকাশন অ্যান্ড কনক্লুশন, এইটারই মিনি ভার্সনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ওকে, এটা আমরা মানে খুব মানে কনসাইজলি আমাদেরকে লিখতে হয়, বা যারা পাবলিশ করেন, আমরা পাবলিশড পেপার যেগুলো পড়বো ঠিক এই ফরম্যাটে পাবো বা দেখতে পাবো। এরপরে হচ্ছে ইন্ট্রোডাকশনের পারপাসটা হচ্ছে প্রোভাইডস রেশনাল অফ দ্য স্টাডি। আর এখানে আমরা কিছু কিওয়ার্ড আছে বা একাডেমিক ফ্রেজেস আছে, সেগুলো দেখে আমরা বুঝবো যে লিটারেচার গ্যাপ বা এখানে কী লিটারেচার রিভিউ করেছে। তার আগে আমি কথা বলি যে এটা সাধারণত মানে কী এলিমেন্টস থাকে। নেচার অ্যান্ড স্কোপ অফ দ্য প্রবলেম, মানে এখানে আমরা কী প্রবলেমগুলো নিয়ে কাজ করছি সেটা, বা রিভিউ অফ রেলিভেন্ট লিটারেচার। আর একটা হচ্ছে অ্যাপ্রোচ, জাস্টিফিকেশন ফর দিস অ্যাপ্রোচ। আর প্রিন্সিপাল রেজাল্টস বা একদম লাস্টে লেখা থাকে অবজেক্টিভস বা মেইন কনক্লুশন যেটা আমরা বলি। তো এই যে মানে লিটারেচার রিভিউ বা আপনার এখান থেকে আমরা যে রিসার্চ গ্যাপটা খুঁজে পাবো বা আমরা কীভাবে এটা খুঁজবো, এটার জন্য আসলে যদি আমরা কিছু কিওয়ার্ড মাথায় রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হয় যে এই লিটারেচার রিভিউগুলো কোন জায়গায় আছে, এবং আমরা যেহেতু ওই পেপারটা থেকে আরও রেলেভেন্ট পেপার খুঁজে বের করব, সেজন্য আমাদের এই কিওয়ার্ডগুলো জানাটা গুরুত্বপূর্ণ। যেমন এখানে দেখেন প্রিভিয়াস স্টাডিজ, তারপরে পারফর্মড এ স্টাডি, সেভারাল স্টাডিজ হ্যাভ বিন ইনভেস্টিগেটেড, অনলি ফিউ স্টাডিজ। আর যদি আমরা রিসেন্ট স্টাডির কথা উল্লেখ করা থাকে ইন্ট্রোডাকশানে, তাহলে এরকম লেখা থাকে রিসেন্ট স্টাডিজ শোড দ্যাট বা শোজ দ্যাট, এরকম আমরা পাবো। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো যদি আমরা জানি তাহলে আমাদের রিসার্চ গ্যাপ বা লিটারেচার রিভিউটা খুঁজে বের করতে সাহায্য করবে। তাহলে ইন্ট্রোডাকশানের পারপাসটা হলো অ্যাকচুয়ালি একটা স্টাডির মানে রেশনাল প্রোভাইড করা, আর এখানে মূলত এই কয়েকটা এলিমেন্টস থাকে। সেটা হচ্ছে স্কোপ অফ দ্য প্রবলেম, রিভিউ রেলিভেন্ট লিটারেচার, তারপরে হাইপোথিসিস, অ্যাপ্রোচ, প্রিন্সিপাল রেজাল্টস অ্যান্ড অবজেক্টিভস। তারপরে পেপারের পার্টটাই থাকে মেথডস। তো এই মেথডসের পারপাসটা হচ্ছে ডিসক্রাইব হোয়াট ওয়াজ ডান, মানে আমরা বা রিসার্চাররা কী করেছেন, এক্সপেরিমেন্ট হতে পারে বা কোনো মডেল বিল্ডিং হতে পারে বা ফিল্ড স্টাডি হতে পারে, সেইটা মেথডে বর্ণনা করা থাকে বা মানে বর্ণনা করতে হয়। এখন এটা আমরা মানে কোন ফ্রেজেস বা কিওয়ার্ডস দেখে বুঝবো যে এইখানে আমাদের মেথডস বা এটা মানে করা হয়েছে। যেমন কন্ডাক্টেড, যেমন আমরা পেপারে দেখি যে ক্রস সেকশনাল স্টাডি ওয়াজ কন্ডাক্টেড সামওয়্যার, বা কোনো জায়গায় লোকেশনটা লেখা থাকবে এরকম। আমরা একটু পরেই পেপারটা দেখব। তারপরে ডিজাইনড, কনসিডার, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা কনসিডার্ড হবে, কারণ এটা মানে থাকে পাস্ট টেন্সে লিখতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল পাস্ট টেন্স মানে হচ্ছে রেফার্স টু ওয়ার্ক ডান, অলরেডি মানে আমাদের কাজটা হয়ে গেছে সেটা আমাদেরকে লিখতে হবে, তার মানে সিম্পল পাস্ট টেন্সে লিখতে হয়। এরপরে পারফর্মড। ওকে, এলিমেন্টসগুলোর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে এখানে লিখতে হয় ডেসক্রিপশন অফ ইনস্ট্রুমেন্টস, মানে আমরা কী ইনস্ট্রুমেন্টস ব্যবহার করছি। যেমন আমরা পাবলিক হেলথ রিসার্চের ক্ষেত্রে কোয়েশ্চেনার ব্যবহার করি, ল্যাব রিসার্চের ক্ষেত্রে মানে ল্যাব ইনস্ট্রুমেন্টস ইউজ করা হয়। তারপরে হচ্ছে ডেসক্রিপশন অফ প্রসিডিউর ইন লজিক্যাল অর্ডার, অর্থাৎ আমরা মানে যদি সার্ভে করি তাহলে সেখানে অবশ্যই কিছু লজিক্যাল অর্ডার আমরা ফলো করেছি, সেটা আমাদের ডেসক্রিপশন লিখতে হবে। তারপরে সিগনিফিক্যান্ট ডিটেলস আমাদেরকে দিতে হবে যাতে এই রেজাল্টটা মানে আমরা যে রেজাল্টটা বের করলাম সেটা যেন রিপ্রোডিউস করা সম্ভব হয়। এরপরে মেথডসে আরও কিছু ব্যাপার আছে যেগুলো ইনক্লুড করতে হয়, যেমন স্যাম্পলিং টেকনিক। আপনারা জানেন যে
স্যাম্পলিং টেকনিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দুই ধরনের হতে পারে। আমরা আরও ডিটেল আলোচনা করব নেক্সট লেসনে যে প্রবাবিলিস্টিক স্যাম্পলিং বা নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিং বলতে কী বোঝায় এবং কোনটা কখন ব্যবহার করতে হয়, মানে স্যাম্পলিং প্রসিডিউর বা টেকনিকটা আমাদেরকে এখানে ডিসক্রাইব করতে হয়। এরপর হচ্ছে ডেটা কালেকশন মেথড। এই ডেটা কালেকশনটা আমরা কীভাবে মানে করেছি বা পেপারে কীভাবে হয়েছে সেটা লেখা থাকে, যে এটা কি ফেস টু ফেস ইন্টারভিউয়ের মাধ্যমে বা এখন যে অনলাইন সার্ভেকে আমরা ই সার্ভে বলি, ই সার্ভে করা হয়েছে বা ওভার দ্য ফোন বা ইমেল সার্ভে বা ওয়েব বেসড সার্ভে, যে কোনোটা হতে পারে। ডেটা কালেকশন মেথডসটা আমাদের এখানে লিখতে হবে। এরপরে মেজারমেন্ট, আমরা কি মেজার করেছি সেটা আমাদের লিখতে হয়। তারপরে ডেটা অ্যানালাইসিস পার্ট, এখানে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো পারফর্ম করি এবং এখানে আমাদের অ্যানালাইসিস প্রসিডিউর বা প্ল্যানটা আমাদেরকে এখানে ডিটেলে ডিসক্রাইব করতে হয়। ওকে, নেক্সট হচ্ছে মানে অ্যানাটমি অফ এ সায়েন্টিফিক পেপার। এখানে আমাদের রেজাল্টসটা বর্ণনা করতে হবে, ঠিক আছে। পারপাস, রেজাল্টের পারপাসটা সাধারণত থাকে প্রেজেন্ট দ্য ডেটা, দ্য ফ্যাক্টস, হোয়াট রিসার্চার্স ফাউন্ড। ওকে, এরপরে হচ্ছে কিওয়ার্ডস অ্যান্ড একাডেমিক ফ্রেজেস। কিওয়ার্ডস অ্যান্ড একাডেমিক ফ্রেজেসের এখানে আমরা রেজাল্ট সাধারণত দেখবেন এরকম লেখা থাকে যে মানে ইনভেস্টিগেটেড, অবজার্ভড, ডিসকভার্ড, রিভিলড সামথিং, এরকম আমাদের এই কিওয়ার্ডগুলো থাকবে। এইগুলো দেখে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি এইখানে মানে রেজাল্টটা মানে শো করা হয়েছে বা প্রেজেন্ট করা হয়েছে। আর এটার লেন্থটা সাধারণত আমি একটু এটা লেন্থ বলতে ভুলে গেছি, লেন্থটা 500 থেকে মানে 1000 ওয়ার্ডের মধ্যে লেখে বা ডিসক্রাইব। আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আমি একটা এস্টিমেশন দিয়েছি বা অ্যাপ্রক্সিমেট একটা ওয়ার্ড লিখেছি নাম্বার, এটা অ্যাকর্ডিং টু জার্নাল লিখতে হয়। তো এখানে লেন্থটা হচ্ছে 500 থেকে 1500-র মধ্যে রেজাল্টটা আমরা ডিসক্রাইব করতে পারি। আর রেজাল্টটা লিখতে হয় সিম্পল পাস্ট টেন্সে বা লেখা থাকে সিম্পল পাস্ট টেন্সে। ওকে, আচ্ছা, আমি এটা সায়েন্টিফিক রাইটিংয়ের মতো বলে ফেলছি, বাট এই জিনিসগুলা কিন্তু লেখা এবং পড়া দুই ক্ষেত্রে আমাদের জানা প্রয়োজন, ঠিক আছে। এই জন্য আমি এই জিনিসগুলো ইনক্লুড করেছি। আমি যদি না জানি যে কীভাবে এটা মানে লেখা থাকে, তাহলে কিন্তু আমাদের পেপার থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমরা মানে এক্সট্র্যাক্ট করতে পারবো না। এই জন্য আমি চেষ্টা করেছি প্রত্যেকটা সেকশানে ডিটেল আলোচনা করতে। এরপরে এটা লিখতে হয় বা লেখা থাকে হচ্ছে আপনার সিম্পল পাস্ট টেন্সে। এটা মানে রিফার্স হোয়াট ওয়াজ ফাউন্ড, মানে ডেটা অ্যানালাইসিস করার পরে আমরা কি পেলাম বা কি অবজার্ভ করেছি বা ইনভেস্টিগেট করেছি সেটা আমাদেরকে এখানে লিখতে হয় সিম্পল পাস্ট টেন্সে। রেজাল্টের আন্ডারে কিছু এলিমেন্টস বা এখানে কিছু কম্পোনেন্টস থাকে, সেটা হচ্ছে যে মানে রেজাল্টস, এটার মানে অ্যাকচুয়ালি আমরা যে ডেটাটা অ্যানালাইসিস করেছি সেটা ইন্টারপ্রিটেশন বা ইলাবোরেশনটা লেখা বা ন্যারেটিভসটা আমরা এখানে লিখি। হ্যাঁ, তো অবজারভেশন ডিউরিং এক্সপেরিমেন্ট অফ দ্য ফিল্ড ওয়ার্ক, অর্থাৎ আমরা ফিল্ড ওয়ার্কের সময় যা অবজার্ভ করেছি সেটা এখানে ইনক্লুড করি। অবজারভেশনস অ্যাবাউট রেজাল্টস, মানে এখানে আমরা ভ্যারিয়েবলগুলোর মধ্যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতে পারি। তারপরে স্যাম্পলিং, তারপরে রেজাল্টস অফ ক্যালকুলেশন ইউজিং ডেটা সাচ অ্যাজ রেটস, রেশিও অ্যান্ড অর এরর্স। তো আমরা এই রেটস, রেশিও বা পার্সেন্টেজ, এরর্স এগুলা দিই যাতে রিডাররা খুব দ্রুত সেখান থেকে মানে বুঝতে পারে যে আমরা অ্যাকচুয়ালি কী বলতে চাচ্ছি। ডিসকাশন, এই ডিসকাশন পার্টের কাজ হচ্ছে শো দ্য রিলেশনশিপ অ্যামং দ্য ফ্যাক্টস, পুটস রেজাল্টস ইন কনটেক্সট অফ প্রিভিয়াস রিসার্চ, মানে হচ্ছে প্রিভিয়াসলি যা রিসার্চ হয়ে গেছে এবং আমরা যা করলাম তার সাথে একটা কম্পারেটিভ মানে অ্যানালাইসিস করে আমাদেরকে মূলত এই ব্যাপারটা প্রেজেন্ট করতে হয়। এটা হচ্ছে ডিসকাশনের পারপাস। আর কিওয়ার্ডস অ্যান্ড একাডেমিক ফ্রেজেস, আমরা এখানে ডিসকাশনে কী আমরা যখন পড়ব তখন আমরা দেখব যে দিস স্টাডি হ্যাজ আইডেন্টিফাইড দিস ফাইন্ডিংস আর হাউ এভার দিস রেজাল্টস ওয়ার দ্য টেস্ট was successful as it was the results of the study, এরকম কিছু একাডেমিক ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস আমরা দেখব যেখানে আসলে বুঝবো যে এটা ডিসকাশনটা ডেসক্রাইব করা হয়েছে। একটু পরে আমি বলবো যে কীভাবে লোকেশনটা খুঁজে বের করতে হয়। এই কিওয়ার্ড বা ফ্রেজেসগুলো দিয়ে আমরা অ্যাকচুয়ালি মানে লোকেশন ওয়াইজ আমাদের ইনফরমেশনটা সার্চ করতে পারি। এটার লেন্থ ওরকম 1000 থেকে 1500 ওয়ার্ডের মধ্যে আমরা লিখতে পারি বা লেখা থাকে। টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা মূলত সিম্পল পাস্ট টেন্সে লেখা থাকে, প্রেজেন্ট টেন্সে আমি ভুল বলেছি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা থাকে। এমফেসিস অন এস্টাবলিশড নলেজ অ্যান্ড প্রেজেন্ট নলেজ, এটা মূলত যে আমি যেটা বললাম যে প্রিভিয়াসলি কি হয়ে গেছে আর আমরা এখন কি করলাম, এই দুইটার একটা তুলনামূলক বর্ণনা থাকে। এলিমেন্টসেরগুলোর মধ্যে এখানে মূলত ট্রেন্ডস, রিলেশনশিপ, জেনারেলাইজেশনস, হ্যাঁ, অর্থাৎ রেজাল্টে যা দেখা হয়েছে সেটা মূলত এখানে আমরা আরও ডিটেলে এক্সপ্লেইন করি বা লেখা থাকে। এনি এক্সেপশনস, যদি কোনো লিমিটেশনস থাকে আমাদের স্টাডির ক্ষেত্রে সেটা আমাদেরকে লিখতে হয়। তারপরে প্রিভিয়াস, এটা হাউ রিসার্চার্স রেজাল্ট এগ্রি অর ডিসএগ্রি উইথ প্রিভিয়াস স্টাডিজ অ্যান্ড হোয়াই, ঠিক আছে।
তারপরে কনক্লুশনটা আমরা বুঝতে পারছি এটা মূলত সামারাইজ প্রিন্সিপাল ফাইন্ডিংস। এখানে প্রিন্সিপাল ফাইন্ডিংসটা অ্যাকচুয়ালি সামারাইজ করা হয়। কিওয়ার্ডস অ্যান্ড একাডেমিক ফ্রেজেস, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কিছু মানে কনক্লুশন টাইপের ফ্রেজেস আছে, যেমন ইন কনক্লুশন, ইন এডিশন, ওভারঅল, নেভারদেলেস, এরকম কিছু ফ্রেজেস ব্যবহার করা হয়, যেগুলো দেখে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি এখানে মানে স্টাডিটার কনক্লুশন লেখা হয়েছে বা কনক্লুড করা হয়েছে। যদিও টাইটেল থাকে তারপরেও এই ফ্রেজেসগুলো আমাদের হেল্প করে। তারপরে এটা মূলত লেখা থাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে, এমফেসিস অন হোয়াট শুড নাও বি অ্যাকসেপ্টেড অ্যাজ এস্টাবলিশড নলেজ। ঠিক আছে, আর এলিমেন্টসগুলোর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে যে কনক্লুশন শুড রিলেট ব্যাক টু দ্য ইন্ট্রোডাকশন, দ্য হাইপোথিসিস, ওকে, সামারি অফ এভিডেন্স সাপোর্টিং ইচ কনক্লুশন, হ্যাঁ, তারপরে ইমপ্লিকেশনস, দ্য সিগনিফিকেন্স অফ রেজাল্টস অর এনি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস, এই জিনিসগুলো মূলত কনক্লুশন পার্টে ডিসক্রাইব করা থাকে। এরপরে হচ্ছে আমরা একাডেমিক ফ্রেজ ব্যাংকটা দেখব, এবং একাডেমিক ফ্রেজ ব্যাংক বলতে কী বোঝায়। একাডেমিক ফ্রেজ ব্যাংক বলতে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এটা হচ্ছে কালেকশন অফ ফ্রেজেস, মানে আমাদের একাডেমিক রাইটিংয়ে বা একাডেমিক পারপাজে আমরা এটা ব্যবহার করতে পারবো বা ব্যবহার করি, এরকম কিছু ফ্রেজেস এক জায়গায় করা আছে বা এক জায়গায় করে রাখা হয়েছে, এই মানে কালেকশনগুলা, যেগুলো মূলত আমরা যখন সায়েন্টিফিক পেপার লিখবো তখন আমাদের আইডিয়া জেনারেট করতে হেল্প করবে, বা কীভাবে প্রেজেন্ট করব সেটা আমাদের, অর্থাৎ কালেক্টিং আইডিয়া কালেক্ট করতে হেল্প করবে, এবং আমরা যেহেতু ওই ফ্রেজেসগুলো জানি আমাদের পেপারগুলো পড়ে বুঝতেও হেল্প করবে। ঠিক আছে, তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা এই একাডেমিক ফ্রেজ ব্যাংক বা একাডেমিক ফ্রেজেসগুলো মানে কই পাবো বা কোন জায়গা থেকে দেখব। আমি দুইটা সোর্স ব্যবহার করি, একটা হচ্ছে একাডেমিক ফ্রেজ ব্যাংক, আর একটা হচ্ছে REF অ্যান্ড রাইট, অর্থাৎ রেফ অ্যান্ড রাইট বলে একটা ওয়েবসাইট আছে। আমি এই দুইটা মোটামুটি ফলো করার ট্রাই করি, বা রেগুলার একটু দেখার চেষ্টা করি, যেন মোটামুটি আইডিয়াটা আমি পাই বা আইডিয়াটা ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে এই যে আমাদের এই যে একাডেমিক ফ্রেজেস, আমি অবশ্যই আপনাদেরকে পেঁয়াজা কোর্স সাইটের লিঙ্কগুলো সব দিয়ে দিব। এখানে দেখেন আমরা কোন টাইপের কাজ করতে চাই, যেমন ধরেন আমরা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট সামথিং, হ্যাঁ, তো এখানে আমরা আসবো। এখানে আসলে এই যে ইন্ট্রোডিউসিং ডিফারেন্সেস, তাহলে কিভাবে ইন্ট্রোডিউস করা যায়, যেমন এখানে দেখেন এক্স ইজ ডিফারেন্ট ফ্রম ওয়াই ইন এ নাম্বার অফ রেসপেক্টস, ওকে, তাহলে এখানে আমরা বুঝলাম যে কীভাবে ডিফারেন্সটা কী করা যায়, মানে ইন্ট্রোডিউস করা যায়। এরপরে সিমিলারিটিস কীভাবে করা যায়, কম্পেয়ারিং উইথ, যে আমরা এখান থেকে সব ফ্রেজেসগুলো দেখতে পাবো, হ্যাঁ, সব ফ্রেজেসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আর এই যে কম্পেয়ারিং উইথ ওয়ান সেন্টেন্সেস, মানে কম্পারেটিভ ফর্মে আমরা কীভাবে এটা করতে পারবো, এটা হচ্ছে কীভাবে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করা যায়। তারপরে ধরেন ডেসক্রাইবিং কোয়ান্টিটিস, এটা আমরা দেখতে চাই, তাহলে ডেসক্রাইবিং কোয়ান্টিটিজের এটার আন্ডারে এই যে এগুলো আছে, আপনারা জাস্ট এই প্লাসে ক্লিক করলেই এখানে দেখতে পাবো যে ডেসক্রাইবিং ফ্র্যাকশনটা কীভাবে মূলত ডেসক্রাইব করা যায় বা করা থাকে সায়েন্টিফিক পেপারে। আপনারা নিশ্চয়ই জানেন সায়েন্টিফিক পেপার কিন্তু একটা নির্দিষ্ট অর্ডার বা লজিক্যাল অর্ডার ফলো করে লেখা হয়, ঠিক আছে, মানে এলোমেলো লেখা হয় না। কারণ কি, পেপার যারা পড়বে তারা আপনার লোকেশন জানে, এবং লোকেশন ওয়াইজ তারা ওই ইনফরমেশনটা খুঁজবে বা ইনফরমেশনটা সার্চ করবে। যেমন আপনারা জানেন যে একাডেমিক রাইটিংয়ের বেলায় একটা প্যারাগ্রাফে থিসিস স্টেটমেন্টটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স, অর্থাৎ আপনার একটা প্যারাগ্রাফের গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা আপনার প্রথম সেন্টেন্সে লিখতে হবে, তারপরের সেন্টেন্সগুলোকে বলা হয় সাপোর্টিং ডিটেলস, ওকে। তো এই যে মানে লজিক্যাল যে অর্ডারটা, এটা আসলে সায়েন্টিস্টরা ফলো করে। তো এই জন্য আমাদের এই ফ্রেজেস বা ভোকাবুলারিগুলো যদি আমরা জানি, তাহলে আমাদের লিখতে ও পড়তে দুই জায়গায় আমাদের হেল্প করবে, ঠিক আছে। তো আমরা এই যে কালেকশনটা আছে একাডেমিক ফ্রেজ ব্যাংক, এটা আমাদের কাজে ব্যবহার করতে পারি। আমার মনে হয় না আমি আসলে এই কীভাবে আমরা মুখস্থ করব না, আমরা জাস্ট দেখব, হ্যাঁ। যেমন এখানে গিভিং এক্সাম্পলস, আমরা পেপারে অনেক সময় এক্সাম্পল দিই বা এক্সাম্পল থাকে পেপারে, সেগুলো আমাদের পড়তে হয়। তো আগে থেকে যদি আমি বুঝি যে এইটা মানে এইভাবে এক্সাম্পল দেওয়া থাকে বা ইয়ে করা থাকে, তাহলে কিন্তু আমাদের পড়তে অনেক সুবিধা হয়। এখানে যারা আছেন যাদের ইংলিশ অনেক অ্যাডভান্স, তাদের ব্যাপারটা আলাদা, বাট আমার মতো যারা আছে তাদের জন্য হয়তো বা এটা সাহায্য করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এখানে ক্লাসিফাইং অ্যান্ড লিস্টিং সামথিং, এরকম যে ক্যাটাগরিগুলো আপনারা লেফট সাইডে দেখতে পাচ্ছেন, লেফট প্যানেলে, এইভাবে আপনারা এটা এক্সপ্লোর করতে পারেন। এটা হলো যে একাডেমিক ফ্রেজ ব্যাংকের কথা বললাম। আরেকটা একটু আগে বললাম যে রেফ অ্যান্ড রাইট,
এখানে আমরা মূলত একটা ফ্রেজ টেমপ্লেট জেনারেট করতে পারবো। কেমনে? ধরেন ইন্ট্রোডাকশন লিখবো আমরা। ইন্ট্রোডাকশনে কি লিখবো? ইন্ট্রোডাকশনে আমরা ফার্স্টে ধরেন ইম্পর্টেন্স অফ দ্য টপিক, তার মানে আমি যে রিসার্চটা করতে চাচ্ছি এই রিসার্চের ইম্পর্টেন্সটা কী সেটা আমার জানা দরকার, বা আমার পেপারে মানে আমি যে পেপারটা পড়তে চাচ্ছি সেখানে ধরেন প্রেজেন্ট করা আছে, তাহলে সেখানে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ সাধারণত ইউজ করা হয় আমার যদি ধারণা থাকে তাহলে আমি খুব দ্রুতই পেপারটা করতে পারবো। এখানে আমি ক্লিক করলে ইম্পর্টেন্স অফ দ্য টপিক, এই যে ফ্রেজেসগুলো আসছে, এই ফ্রেজেসগুলো মূলত সায়েন্টিফিক রাইটিংয়ে বা সায়েন্টিফিক পেপারে এই ফ্রেজেসগুলোই থাকে, হ্যাঁ, যে ইম্পর্টেন্ট, যেমন দিস রিপ্রেজেন্টস অ্যান ইম্পর্টেন্ট টপিক টু স্টাডি বিকজ সামথিং, হ্যাঁ, এরকম। তারপরে ধরেন এটা আমরা ইন্ট্রোডাকশনের এটা করলাম। এরপরে হচ্ছে ধরেন রিসার্চ গ্যাপ, আমরা এই যে গ্যাপগুলো আমরা খুঁজে বের করব বা আমাদের নিজস্ব রিসার্চে যে গ্যাপগুলো থাকবে সেটা আমরা কীভাবে প্রেজেন্ট করব সেটার মানে ফ্রেজেসগুলো আমরা এখানে পাবো। যেমন এখানে লিমিটেড প্রিভিয়াস স্টাডিজ ইন জেনারেল প্রায়ার ওয়ার্ক ইজ লিমিটেড টু এ সাবসেট অফ সামথিং। তো এই যে ফ্রেজেসগুলো এগুলো আমাদের খুবই কাজে দেয়। এইটা হচ্ছে একাডেমিক ফ্রেজ ব্যাংক বা একাডেমিক ওয়ার্ডস যে বললাম কালেকশনস, এগুলো হচ্ছে আমাদের পেপার রিডিং এবং রাইটিং দুই ক্ষেত্রেই খুবই উপকার করবে। ঠিক আছে, আমি আশা করি যারা আমাদের এখানে বিজ্ঞানের আছেন তাদের ক্ষেত্রে খুবই কাজে দেবে। হ্যাঁ, এরপরে আমরা দেখব হাউ টু রিড এ সায়েন্টিফিক পেপার কুইকলি। আমাদের একটা পেপার অ্যাকচুয়ালি আমাদের যেহেতু পেপার অনেক পড়তে হবে, তার মানে আমাদের খুব শর্ট টাইমে পেপারগুলো পড়া শেষ করতে হবে। তো এইটা আমরা কীভাবে করতে পারি? আমি একজন সায়েন্টিস্ট ওনার পাবলিশ করা একটা পেপার হাউ টু রাইট এ পেপার আমি দিয়ে দিয়েছিলাম গত আপনাদের রিসোর্সের আন্ডারে। ওই পেপার থেকেই মূলত আমরা শিখবো যে কীভাবে একটা পেপার কুইকলি পড়তে হয়। পেপারটা লিখেছেন এস কেশব নামে একজন প্রফেসর। তো উনি এখানে একটা মেথড দিয়েছে, সেটা হচ্ছে 3 ফেজ অ্যাপ্রোচ। ঠিক আছে, তো আমরা 3 পাস অ্যাপ্রোচ বা ফেজ অ্যাপ্রোচ। হ্যাঁ, ইচ পাস বা ফেজ ইজ অ্যাকমপ্লিশেস এ স্পেসিফিক গোল। প্রত্যেকটা পাস বা ফেজের একটা গোল আছে, সেই গোল অনুযায়ী আমাদের পেপারটা পড়তে হবে। মানে একটা অর্ডারে, আমাদের এলোমেলো পড়লে হবে না, একটা অর্ডারে আমাদের পেপারটা পড়তে হবে। ঠিক আছে, দ্য ফার্স্ট পাস গিভস ইউ এ জেনারেল আইডিয়া অ্যাবাউট দ্য পেপার। ওকে, একটা মানে প্রথম যেটা মানে এই আমরা ফার্স্ট পাস যেটা পড়বো একটু পরে দেখাচ্ছি, সেটা আমাদের হচ্ছে যেটা করবে একটা পেপার সম্পর্কে জেনারেল আইডিয়া প্রোভাইড করবে। তারপর দ্য সেকেন্ড পাস লেটস ইউ গ্রাস্প দ্য পেপার কন্টেন্ট বাট নট ডিটেলস। সেকেন্ড পার্টে আমরা মূলত একটা পেপারের আউটলাইনটা মানে বুঝবো বা দেখবো, কিন্তু ডিটেলটা আমরা যাব না বা ডিটেল দেখবো না। থার্ড পাসে যেটা হবে সেটা হচ্ছে আমাদের পেপারটা ডিপার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাদের ভালো করে পড়তে হবে। এই 3টা পাস বা ফেজ আমরা ইউজ করে মূলত পেপারটা পড়ব। ফার্স্ট পাসে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, দ্য ফার্স্ট পাস ইজ এ কুইক স্ক্যান টু গেট বার্ডস আই ভিউ অফ দ্য পেপার। ওকে, তারপর হচ্ছে ইউ ক্যান অলসো ডিসাইড হোয়েদার ইউ নিড টু ডু এনি মোর পাসেস। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারবো যে আসলে আমার পেপারটা সামনে আগাবো কি আগাবো না। মানে আমরা যখন অনেকগুলো স্টাডি একসাথে করি তখন কিন্তু আমাদের পেপার সিলেক্টিংয়ের একটা ব্যাপার আছে বা সিলেক্টিং স্টাডিজ একটা ব্যাপার আছে। তো এই আমরা ফার্স্ট পাসটা পাস করার পরেই আমরা বুঝবো যে এই পেপারের আরও বাকি অংশ আমাদের পড়তে হবে কি হবে না। ঠিক আছে, তো ফার্স্ট পাসে আমাদের মূলত 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের কি কি করতে হবে সেটা আমি এখানে ইনক্লুড করেছি। সেটা হচ্ছে কেয়ারফুলি রিড দ্য টাইটেল, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ইন্ট্রোডাকশন। হ্যাঁ, এই যে ইন্ট্রোডাকশনের কথা বললাম এটা মানে পেপারের পুরো ইন্ট্রোডাকশন আমরা পড়বো তা না, এখানে পড়বো কি কি সেকশন, সাবসেকশন, হেডিংস, বাট ইগনোর এভরিথিং এলস। তারপরে পড়বো রিড দ্য কনক্লুশন। ওকে, কনক্লুশনটা পড়বো। তারপর হচ্ছে গ্লান্স ওভার দ্য রেফারেন্সেস। এরপরে আমরা রেফারেন্সে যাব মানে রিলেটেড আর্টিকেলগুলো দেখতে। মেন্টালি টিকিং অফ দ্য ওয়ান্স ইউ হ্যাভ অলরেডি রেড। অর্থাৎ আমরা যদি ওই পেপারটা আগে পড়ে থাকি তারপরে আমরা কি করব, ওইটা হাইলাইট করে রাখবো, ওই রেফারেন্সটা আমরা ইনক্লুড করব না। এই হলো আমাদের ফার্স্ট পাস বা ফেজের কাজ। সেকেন্ডলি আমাদের এই পাস করার পরে আমাদের 5টা সি বা 5টা টপিকের মানে উত্তর আমাদের জানতে হবে। 5টা সি বলতে বোঝাচ্ছি, ফার্স্ট সি হচ্ছে ক্যাটাগরি। অর্থাৎ আমরা যে এই যে ফার্স্ট পাস করলাম এটা করার পরে আমাদেরকে উত্তর করতে পারতে হবে হোয়াট টাইপ অফ পেপার ইজ দিস, এ মেজারমেন্ট পেপার অর অ্যান অ্যানালাইসিস অফ অ্যান এক্সিস্টিং সিস্টেম, এ ডেসক্রিপশন অফ এ রিসার্চ প্রোটোটাইপ। ওকে,
সেকেন্ড সি হচ্ছে কনটেক্সট, হুইচ আদার পেপার্স ইজ ইট রিলেটেড টু। ওকে, তারপরে হুইচ থিওরিটিক্যাল বেসিস ওয়ার ইউজ টু অ্যানালাইজ দ্য প্রবলেমস। তার মানে ফার্স্ট আমরা দেখবো কোন ক্যাটাগরি পেপার, তারপরে কন্টেক্সচুয়াল থিঙ্কিংটা আমরা এখানে দেখবো বা বুঝবো। এরপরে কারেক্টনেস, ডু দ্য অ্যাজাম্পশন অ্যাপিয়ার টু বি ভ্যালিড। এরপরে সিটা হচ্ছে কন্ট্রিবিউশনস, হোয়াট আর দ্য পেপার্স মেইন কন্ট্রিবিউশনস। তারপরে সিটা হচ্ছে ক্ল্যারিটি, এই পেপারটা কি ওয়েল রিটেন কিনা। এই 5টা ক্রাইটেরিয়া যদি আমাদের মেনটেন করে একটা পেপার, তাহলে আমরা নেক্সট পাস বা ফেজে যাব, সেকেন্ড ফেজ বা সেকেন্ড পাসে যাব। এখানে আমরা কি কি পাবো? রিড দ্য পেপার উইথ গ্রেটার কেয়ার বাট ইগনোর ডিটেলস সাচ অ্যাজ প্রুফস। হ্যাঁ, এখানে মূলত আমাদের যেটা হেল্প করে সেটা হচ্ছে যে কি পয়েন্টসগুলো আমাদের গ্র্যাব করতে হেল্প করবে, হ্যাঁ। তো এখানে আমরা কি করব, মানে যে কমেন্টসগুলো আছে বা মার্জিন, এগুলো আমাদেরকে মূলত খুব দ্রুত আইডেন্টিফাই করতে সাহায্য করবে। তারপরে হচ্ছে লুক কেয়ারফুলি অ্যাট দ্য ফিগার্স, আমরা পেপারের মধ্যে যে ফিগার থাকবে, ডায়াগ্রাম থাকবে বা টেবিল থাকবে, সেইগুলা আমরা এটা খুব ভালোভাবে দেখব। তারপরে হচ্ছে পে স্পেশাল অ্যাটেনশন টু গ্রাফস, অর্থাৎ আমরা এই সেকেন্ড ফেজে একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে যে আমাদের যে গ্রাফস বা টেবিলসগুলো থাকবে সেই দিকে আমাদের খুব ভালোভাবে নজর দিতে হবে। তারপরে আর দ্য এক্সিস প্রপারলি লেভেলড, অর্থাৎ আপনারা জানেন যে একটা ফিগারের এক্সিস, লেজেন্ড, টাইটেল, এগুলো আমরা শিখবো আরও ডিটেলে, এগুলা কি প্রপারলি লেভেলড আছে কিনা, মানে এগুলা মানে খুবই ভালোভাবে প্রেজেন্ট করা আছে কিনা সেটা আমরা চেক করব। তারপরে হচ্ছে আর রেজাল্ট শোন উইথ এরর বার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে বার গ্রাফ যখন আমরা প্রেজেন্ট করি তখন এরর বারটা আমাদের দেওয়া হয়, সো দ্যাট কনক্লুশনস আর স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, মানে আমরা স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো থেকে দেখবো যে এটা সিগনিফিক্যান্ট রেজাল্ট কিনা। ওকে, তারপরে কমন মিস্টেক্স লাইক দিস উইল সেপারেট ট্রাস্ট। হ্যাঁ, আমাদের কমন যে মিস্টেক্সগুলো থাকে সেগুলো আমরা দেখব, এবং মোটামুটি এই সেকেন্ড পাসে আমরা এই পয়েন্টসগুলাই মানে কনসিডার করব। হ্যাঁ, তারপরে রিমেম্বার টু মার্ক রেলিভেন্ট আন্ডার রেফারেন্সেস, যেটা একটু আগেই বলেছি যে একটা পেপার যখন পড়বো সেই পেপারের রেফারেন্সেস যেগুলো থাকবে সেগুলো আমরা স্ক্যান করব এক নজরে, এবং সেখান থেকে আমাদের রেলিভেন্ট পেপারগুলো আমাদের যদি পড়া হয়ে থাকে তাহলে আমি একটু পরে দেখাবো যে কীভাবে ওইটা আমরা করি, ওইটা করব, এবং সেখান থেকে আমরা হাইলাইট করে রাখবো যে কোনটা আমি পড়েছি কোনটা পড়িনি। দেন ওই পেপারটা আবার আমি গুগল স্কলার অথবা পাবমেড থেকে ডাউনলোড করে নেব। এরপর হচ্ছে থার্ড পাস, এইটা মূলত আমাদের এই যে থার্ড পাসে আসলাম আমরা, একটা পেপার যখনই সেকেন্ড ফেজ পার করে বা পাস করে চলে আসবো তখনই আমাদের কিন্তু এই মানে পেপারটার পুরোটা বুঝতে হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে আমাদের মূল মানে হোল পেপার সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার জন্য আমাদের এই থার্ড ফেজে আসতে হবে। দিস পাস রিকোয়ার্স গ্রেট অ্যাটেনশন টু ডিটেল, এখন আমরা হচ্ছে ডিটেল দেখব যে প্রিভিয়াস স্টাডি কী ছিল, রিসেন্ট স্টাডি কী হয়েছে, এবং প্রিভিয়াস স্টাডির সাথে তার স্টাডির কী মিল আছে বা কোনো গ্যাপ আছে কি না, বা আপনার কি কম্প্যারিজন সে ডিসকাশনে করেছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে খুঁজে পাবো বা দেখতে পাবো। দিস পাস ক্যান টেক অ্যাবাউট 4 or 5 hours ফর বিগিনার্স বাট অ্যাবাউট অ্যান আওয়ার ফর এক্সপিরিয়েন্সড রিডার। হ্যাঁ, আরও ফাস্টার কাজ করা যাবে। আমরা একটা লোকেশন, আমি যখন ফার্স্ট টাইম পড়তাম আমি একটা পেপারের শুরু থেকে শেষ পর্যন্ত একদম ওয়ার্ড ফর ওয়ার্ড পড়তাম, যার ফলে আমার অনেক সময় লাগতো, কিন্তু ওইটা আমি পড়ার সাথে সাথে কিছু টেকনিক শিখেছি, নিজের মতো কিছু টেকনিক সাজিয়েছি, এখন মোটামুটি কম সময়ের মধ্যে পেপারগুলো সামারাইজ করতে পারি। এখন আমরা আসি সায়েন্টিফিক পেপার আইডেন্টিফাইং লোকেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে আমি কোন জায়গায় কি লোকেশনটা মানে মানে কোন জায়গায় কি চাচ্ছি সেইটা আমার মানে দরকার। হ্যাঁ, মানে আমি ফর এক্সাম্পল সামারি ফাইন্ডিংস চাচ্ছি, তাহলে আমি পেপারে কোথায় খুঁজবো, এটা আমার দরকার। তারপরে ধরেন আমি একটা পেপারের লিমিটেশনস খুঁজে বের করবো, তাহলে আমি কোন জায়গায় মানে দেখবো, পেপারের কোন জায়গায় দেখবো যে মানে লিমিটেশনটা কোথায় আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমার হচ্ছে দরকার। আর একটু আগে আমি যেটা বললাম যে সায়েন্টিফিক রাইটিং বা একাডেমিক রাইটিংয়ে একদম আপনার কিছু জিনিস ফিক্সড, যেমন একটু আগে বললাম একটা প্যারাগ্রাফ যখন কোনো সায়েন্টিস্ট লিখবেন তখন স্পেশালি আমেরিকান টেক্সটগুলা, একাডেমিক টেক্সটগুলো এরকম সাজানো থাকে যে আপনার ওই প্যারাগ্রাফের ফার্স্ট যে লাইনটা থাকবে ওইটাকে আমরা বলি থিসিস স্টেটমেন্ট, মানে হচ্ছে ওইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে লাইন, তারপরে যেগুলো থাকবে সেটা হচ্ছে সাপোর্টিং ডিটেলস। ওকে, তো এই যে একাডেমিক রাইটিং, আপনারা যদি মানে আরও ভালো কোনো সোর্স আমি পাই আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে আমার মনে পড়ছে যে কোর্সেরার একটা রাইটিংয়ের আছে,
কোর্স আছে রাইটিং ইন দ্য সায়েন্সেস, ওই কোর্সটা করলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে একাডেমিক রাইটিং কী বা সায়েন্টিফিক রাইটিং কী। আপনারা যদি কেউ মানে ইন্টারেস্টেড হন ওটা দেখতে পারেন। আর আমরা ইনশাল্লাহ আলোচনা করব বেসিকটা নেক্সট কোর্সগুলোতে, তখন আরও ক্লিয়ার হবে। তো এখন আমরা আসি যে এই 3 পাস, যে আমরা 3 পাসটা দেখলাম, এইটা আমরা একটা পেপারে কীভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা একটু দেখব। হ্যাঁ, প্রথম কাজটা কি, আমাদের ফার্স্ট পাসে আমাদের কি করতে হবে, অ্যাবস্ট্রাক্ট দেখতে হবে। তারপরে হচ্ছে এই যে এটা হলো একটা পেপার, আমরা টাইটেলটা দেখব। এটা হচ্ছে ফার্স্ট পাসের কথা বলছি বা ফেজ। টাইটেল দেখার পরে অ্যাবস্ট্রাক্টে আসবো। অ্যাবস্ট্রাক্টে যেটা আমি বলেছিলাম দেখেন, ব্যাকগ্রাউন্ড অথবা অবজেক্টিভস, মেথডস অ্যান্ড রেজাল্টস, হ্যাঁ, কনক্লুশনস, এটা দেখলাম। কিওয়ার্ডগুলো আমরা দেখব। তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড। এখন এখানে এসে কি আমরা ডিটেল পড়বো না, এখানে আমরা দেখবো যে এটার আন্ডারে কি কি হেডিং সাবহেডিং আছে। তো এখানে দেখা যাচ্ছে কোনো হেডিং সাবহেডিংস নাই। এরপরে আমরা মেথডসের আন্ডারে মেথডসের আন্ডারে কী কী আছে সেটা আমরা এখান থেকে দেখব। ওকে, এই যে দেখতে পাচ্ছি আমরা টাইটেলগুলা। ওকে, ডিসকাশন, এই যে লিমিটেশনস, কনক্লুশনস, ইনস্ট্রুমেন্ট, মেথডসের এই যে স্টাডি সেটিং, স্যাম্পলিং, ওকে, তারপরে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, সাপ্লিমেন্টারি ইনফরমেশান, হ্যাঁ, এই যে আমাদের রেফারেন্সগুলো এখানে আছে, রেফারেন্স। ওকে, তারপরে এই যে ইনস্ট্রুমেন্ট আছে, মানে কি ব্যবহার করেছে এই স্টাডিটা করার জন্য। এটা আমাদের বাংলাদেশের একটা স্টাডি রিলেটেড টু থ্যালাসেমিয়া, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে হেডিং। তো আমাদের এইটা কাজ শেষ, পুর নলেজ ডিসকাশন। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই হেডিংগুলো দেখা একটা পেপারের। অ্যাবস্ট্রাক্ট পড়ার পরে তারপরে আমরা কী দেখব, হেডিংগুলো দেখব। ওকে, তারপরে এখানে কি ছিল, এটা হচ্ছে ফার্স্ট। হ্যাঁ, এরপরে আমাদের এই প্রশ্নটার এই যে 5টা প্রশ্ন ছিল, মানে 5টা সি আর কি, ক্যাটাগরি, কনটেক্সট, কারেক্টনেস, কন্ট্রিবিউশনস, ক্লিয়ারিটি, এগুলো আমরা অ্যাসেস করব। তারপরে এই পেপারটা আমি রাখবো কি রাখবো না সেটা ডিসিশন আমরা নিতে পারবো। যেমন আমার প্ল্যান হচ্ছে কি, যে থ্যালাসেমিয়ার নলেজ রিলেটেড, মানে স্টুডেন্টদের নলেজ রিলেটেড স্টাডি করার কথা। তো এটা, হ্যাঁ, এটা আমার সাথে যাচ্ছে বা রিলেভেন্ট একটা স্টাডি, এবং এটার দেখেন সব কিছু নাইসলি প্রেজেন্ট করা আছে। ওকে, তো আপনারা পেপার দেখলে বা দেখতে দেখতে একটা ইয়ে চলে আসবে, ঠিক আছে। এরপরে আমরা টেবিল অ্যান্ড গ্রাফগুলো দেখব। হ্যাঁ, এই তো একটা পেপার আমরা মোটামুটি এই কয়েকটা ফেজ ইউজ করে সামারাইজ করতে পারি বা পড়তে পারি। হ্যাঁ, তো আমি মূলত এই ফেজগুলো তো দেখলাম, যে ফেজগুলো আমরা কিভাবে দেখব। এখন আমরা আসি যে আইডেন্টিফাইং লোকেশন। আমরা এখানে একটু টাইম স্পেন্ড করব, যে লোকেশন এইটা বলতে কি বোঝাচ্ছি। ফার্স্টে ধরেন আমার এই পেপারটা, মানে সামারিটা আমি জানতে চাই। হ্যাঁ, টু নো দ্য সামারি অফ পেপার। তাহলে সামারি যদি আমি জানতে চাই, তাহলে আমি যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ওকে, আমরা এটা দেখে আসি। এই যে এখন আমরা আসি এই পেপারটার সামারি আমরা দেখতে চাচ্ছি। ওকে, এখানে আমরা দেখছি যে থ্যালাসেমিয়া ইজ এ পটেনশিয়াল লাইফ থ্রেটেনিং yet preventable inherited hemoglobin disorder. Understanding local socio-cultural context and level of public awareness about thalassemia is pivotal of selecting effective prevention strategies. Okay, this study attempt to assess knowledge and perceptions about thalassemia among college students in Bangladesh. তাহলে এই স্টাডিটার পেয়ে গেলাম, আমরা অবজেক্টিভসটা পেয়েছি। এখন আমরা এখানে আসি হচ্ছে মেথডসে। এখানে এই সুপারভাইজড ক্রস সেকশনাল সার্ভে, তার মানে এটা হচ্ছে একটা সার্ভে স্টাডি, ওয়াজ কন্ডাক্টেড অন, এখানে দেখতে পাচ্ছি 1578 জন কলেজ স্টুডেন্ট। তার মানে এটা হচ্ছে আমাদের টার্গেট পপুলেশন ছিল ওনাদের কলেজ স্টুডেন্ট, ইউজিং এ সেলফ অ্যাডমিনিস্ট্রেটেড কোয়েশ্চেনের, স্ট্রাকচার কোয়েশ্চেনের। তার মানে হচ্ছে ওনারা এটা সার্ভে স্টাডি করেছে। আমরা বুঝলাম টার্গেট পপুলেশন কারা, তারপরে স্যাম্পল সাইজ কত সেটা আমরা এখান থেকে দেখতে পেলাম। তারপরে হচ্ছে এটা মানে ওনাদের মানে টাইম ফ্রেম আর কি, কখন স্টাডিটা করেছে সেটা দেখলাম। এরপর লোকেশনটা হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্ট, এটা আমরা দেখতে পেলাম। তারপরে হচ্ছে যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করেছে সেখানে কি কি ছিল সেটা এখানে কি ডেসক্রিপশন আছে? হ্যাঁ আছে। এই যে অ্যাটিটিউড রিলেটেড কোয়েশ্চেন্স, দ্য স্টাডি আস্ক মোট মানে 12 রিলেটেড নলেজ রিলেটেড কোয়েশ্চেন, এবং এগুলা নলেজ যেহেতু তাহলে কি কোনো স্কোরিং সিস্টেম ব্যবহার করেছে? হ্যাঁ করেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা 0 to 12
পয়েন্টস আছে। তাহলে আমাদের এই যে এখানে জানলাম যে এই স্টাডিটার এইম কি, তারপরে মেথডের আন্ডারে কোন ধরনের মেথড ব্যবহার করেছে, স্যাম্পল সাইজ কত, টার্গেট পপুলেশন কারা ছিল, এবং টাইম ফ্রেমটা আমরা জানতে পারলাম। ইনস্ট্রুমেন্টটা কী ছিল, ইনস্ট্রুমেন্টটা ছিল হচ্ছে একটা স্ট্রাকচার্ড কোয়েশ্চেনের। এই কোয়েশ্চেনিয়ারটার আন্ডারে আবার কী ছিল, অ্যাটিটিউড এবং নলেজ রিলেটেড কোয়েশ্চেন। আর নলেজ রিলেটেড কোয়েশ্চেন ছিল 12টা, এবং যেহেতু নলেজ রিলেটেড কোয়েশ্চেন তার মানে এখানে কোনো স্কোরিং সিস্টেম থাকার কথা। তা হ্যাঁ, ওনারা স্কোরিং সিস্টেম ব্যবহার করেছে কত, মানে 0 to 12। হ্যাঁ, এখন আমরা আসি, এবং লোকেশনটা কোন জায়গায় সেটাও আমরা এখানে জানতে পারছি, জামালপুর ডিস্ট্রিক্টে স্টাডিটা হয়েছে। এখন আমরা আসি রেজাল্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি 67% স্টুডেন্টের, মানে হচ্ছে 2/3 স্টুডেন্ট হ্যাড নেভার হার্ড অফ থ্যালাসেমিয়া। মানে এখান থেকে আমরা রেজাল্টটা দেখলাম যে 67% স্টুডেন্ট অ্যাকচুয়ালি কী করে নাই, মানে তারা থ্যালাসেমিয়া সম্পর্কে কিছু শোনেনি। তারপরে এটা আমরা যদি জেন্ডার ডিস্ট্রিবিউশন দেখতে চাই, এখানে দেখতে পাচ্ছি এই যে 46.4% ফ্রম আরবান রুরাল কলেজ স্টুডেন্টস, মানে এটা হচ্ছে আরবান এবং রুরাল স্টুডেন্টদের ইয়েটা আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ। তারপরে এ সিমিলার প্যাটার্ন ওয়াজ অবজার্ভ ফ্রম নলেজ স্কোর। এখানে যেহেতু আমরা নলেজ এখানে পড়ে এসেছি, তাহলে নলেজ স্কোরটা কত এখানে দেখতে পাচ্ছি। ফার্স্টেরটা হচ্ছে অ্যাভারেজ, তারপরটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর স্টুডেন্ট ফ্রম দ্য আরবান কলেজ কম্পেয়ার টু দ্য, এখানে অ্যাকচুয়ালি আরবান যে স্টুডেন্টস আছে এবং রুরাল স্টুডেন্ট তাদের মধ্যে কম্প্যারিজন করা হয়েছে। এই যে তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়াজ অবজার্ভ ফর নলেজ স্কোর স্টুডেন্ট ফর আরবান কলেজেস, তার মানে নলেজ 5.07 আর রুরাল হচ্ছে 3.609। ওকে, এটা হচ্ছে আমরা নলেজ স্কোর দেখলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারি স্টুডেন্টস ফ্রম দ্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তার মানে ওনারা এখানে সায়েন্স, আর্টস এবং সোশ্যাল সায়েন্স যদি মানে বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের মধ্যে হয়তো তুলনা করবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নলেজ স্টুডেন্ট যারা তাদের হচ্ছে হাইয়েস্ট নলেজ স্কোর, এই যে দেখেন হাইয়েস্ট নলেজ স্কোর, হোয়াইল দোজ আর্টস হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড এই যে লোয়েস্ট। তার মানে হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারছি যে সায়েন্সের স্টুডেন্টরা থ্যালাসেমিয়া নলেজ মানে থ্যালাসেমিয়া সম্পর্কে তাদের ভালো নলেজ আছে। নিয়ারলি 40% অফ দ্য স্টুডেন্টস ওয়ার নট, এখানে লিখেছে ওয়ার নট শিওর অর ডিড নট ওয়ান্ট টু বি এ ফ্রেন্ড অফ থ্যালাসেমিয়া পেশেন্ট। ঠিক আছে, এখান থেকে এটা আমরা জানতে পারছি যে 40% অফ দ্য স্টুডেন্ট ওয়ার নট শিওর অর ডিড নট ওয়ান্ট টু ফ্রেন্ড অফ থ্যালাসেমিয়া পেশেন্ট, whereas 39% either declined or remained, এই যে এটা দেখতে পাচ্ছি, ওকে, hesitant about helping thalassemia patient by donating blood। এখানে ব্লাড ডোনেশনের কথাটা বলা হয়েছে। however most of the respondents মানে এই যে 88% showed a positive attitude toward premarital screening টু প্রিভেন্ট থ্যালাসেমিয়া। তার মানে আমরা এখান থেকে রেজাল্টটা খুব সুন্দর করে এই মানে অ্যাবস্ট্রাক্ট থেকে বুঝতে পারছি যে এখানে আমাদের থ্যালাসেমিয়া সম্পর্কে মানে কখন মানে থ্যালাসেমিয়ার কথা শুনেছে বা শোনেনি এরকম স্টুডেন্টের সংখ্যা কত। তারপরে মেল অ্যান্ড ফিমেলের সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আরবান এবং রুরাল স্টুডেন্টের পার্সেন্টেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আরবান এবং রুরাল স্টুডেন্টের নলেজ স্কোর দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের নলেজ স্কোর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়া পেশেন্টদের ফ্রেন্ড হতে চায় এমন স্টুডেন্টের সংখ্যা, হতে চায় না বা শিওর না এরকম স্টুডেন্টের সংখ্যা কত। তারপরে হচ্ছে এখানেতে দেখতে পাচ্ছি যে হেজিটেন্ট অ্যাবাউট হেল্পিং পেশেন্টস বাই ডোনেটিং ব্লাড, এবং মোস্ট অফ দ্য রেসপন্ডেন্টস 80% আর কি শোড পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস প্রিমেরিটাল স্ক্রিনিং, মানে থ্যালাসেমিয়ার যে প্রিমেরিটাল স্ক্রিনিংয়ের প্রয়োজনীয়তা আছে এইটা প্রায় 88% স্টুডেন্ট হচ্ছে কি পজিটিভ অ্যাটিটিউড শো করেছে। এটা গেল। এখন আমরা এইটা এখান থেকে কনক্লুশনে বুঝতে পারবো, এবং এটা পড়ে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এখানে অবশ্যই নলেজ গ্যাপ আছে, এবং এখানে সেটাই বলেছে হ্যাজ, একটু আগে আমরা কিছু ফ্রেজেস দেখে এসেছি, হ্যাজ আইডেন্টিফাইড ক্রিটিক্যাল নলেজ গ্যাপস, ওকে, অ্যান্ড ওকে মিসকনসেপশনস অ্যাবাউট থ্যালাসেমিয়া, এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দিস অ্যাসপেক্টস উইল বি পিভোটাল, ওকে, এটা দেখলাম অ্যাজ দ্য ফার্স্ট স্টাডি অফ দিস কাইন্ড। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের দেশের অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়া রিলেটেড ফার্স্ট স্টাডি, এবং ফাইন্ডিংস স্টাডি হ্যাজ বিন জেনারেটেড বেসলাইন ডেটা দ্যাট উড কন্ট্রিবিউট ডেভেলপিং ইফেক্টিভ ইন্টারভেনশন স্ট্র্যাটেজিজ ইন বাংলাদেশ। ওকে, ডান। এখন এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো অবশ্যই কিওয়ার্ডগুলো চেক করব, কারণ আমাদের ফার্দার সার্চিংয়ের জন্য এই কিওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ। এই তো
আমরা প্রথমে তাহলে এই যে অ্যাবস্ট্রাক্টটা এইভাবে পড়লাম। তাহলে এখানে আমরা কী কী ইনফরমেশান পেলাম? এই যে এখানে মূলত কোনো পেপারে ডিরেক্টলি এমটা লেখা থাকে, আবার কোনো পেপারে স্পেশালি এই যে বিএমসির যে পেপারগুলো আমি দেখেছি ম্যাক্সিমামই এখানে ব্যাকগ্রাউন্ড লেখা থাকে এবং তার সাথে হচ্ছে আপনার এইমটা লেখা থাকে। তারপরে এখানে মেথডসের আন্ডারে লেখা থাকে যে তারা ডেটা কালেক্ট করেছে কোন মেথডটা ব্যবহার করে, ইনস্ট্রুমেন্ট কি, স্যাম্পল সাইজ কত, টার্গেট পপুলেশন কারা ছিল, তারপরে হচ্ছে আপনার লোকেশান, এরপরে হচ্ছে আপনার টাইম ফ্রেম, তারপরে যদি নলেজ রিলেটেড কিছু হয় সেখানে স্কোরিং সিস্টেম থাকে, হ্যাঁ এই আর কি। তারপরে রেজাল্টের এখানে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি রিসার্চাররা মানে এই স্টাডির রিসার্চার যারা রয়েছেন তারা কী কী পেয়েছেন সেই ফাইন্ডিংসটা এখানে তুলে ধরে। ওকে, এটা আমাদের তাহলে ফার্স্ট ফেজটা আমাদের কমপ্লিট, মানে এই যে আমরা পেপারের সামারি সম্পর্কে জানলাম। ওকে, এখন যদি আমার জানতে হয় এই পেপারটা আসলে কি রিলেটেড, এখানে যে ইফ ইন্টারেস্টেড ইন হোয়াট দিস পেপার ইজ অল অ্যাবাউট, এইটা আমার জানা দরকার। তাহলে আমরা যেটা করব, রিড লাস্ট প্যারাগ্রাফ অফ ইন্ট্রোডাকশন। এখানে আমরা রিসার্চ কোশ্চেন্স, রিসার্চ হাইপোথিসিস অ্যান্ড অবজেক্টিভস এটা আমরা পাবো বা খুঁজে পেতে পারি। তো সেটা আমি দেখতে যাচ্ছি। তাহলে আমরা কি করব, এখন ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারাগ্রাফটা দেখব। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ড, এটার লাস্ট প্যারাগ্রাফে আমরা যাব। এই যে দেখেন লাস্ট প্যারাগ্রাফ ঠিক এখানে থাকবে। দাস এখানে দেখতে পাচ্ছি নলেজ অন থ্যালাসেমিয়া অ্যাট ইয়াঙ্গার ইজ ভাইটাল আওয়ার স্টাডি। এই যে এটা হচ্ছে, আমি একটু অন্য কালার দিয়ে দাগ দিই, এই যে এটা হচ্ছে এই স্টাডির পারপাস বা এইম। আওয়ার স্টাডি এইম টু অ্যাসেস দ্য লেভেল অফ নলেজ অ্যান্ড পারসেপশনস অ্যাবাউট থ্যালাসেমিয়া এবং কলেজ স্টুডেন্টস ইন বাংলাদেশ। তাহলে আমরা এই স্টাডিটার পারপাসটা জানলাম এবং কি রিলেটেড সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম বা জানতে পারবো এখান থেকে। ওকে, দেন নেক্সট হচ্ছে আমরা যদি এখানে দেখতে চাই থার্ড পেজ, ইফ ইন্টারেস্টেড ইন সামারি ফাইন্ডিংস, মানে এখানে যে সামারি ফাইন্ডিংস আমরা অ্যাবস্ট্রাক্ট তো পড়লামই, যদি সামারি ফাইন্ডিংস দেখতে চাই তাহলে রিড ফার্স্ট প্যারাগ্রাফ অফ ডিসকাশন অ্যান্ড কনক্লুশন। তাহলে আমরা এখানে ডিসকাশন অ্যান্ড কনক্লুশনের ফার্স্ট প্যারাগ্রাফ দেখব। আমরা এটা অন্য কালি দিয়ে একটু দাগাই। ফার্স্ট অফ অল ডিসকাশনের এই যে একটাই প্যারাগ্রাফ এখানে আছে, এটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ। এখানে দেখতে পাচ্ছি দ্য পারপাস অফ দিস স্টাডি ওয়াজ টু অ্যাসেস নলেজ অ্যান্ড পারসেপশন রিগার্ডিং থ্যালাসেমিয়া এবং কলেজ স্টুডেন্ট, তাই না? দিস স্টাডি ফার্স্ট স্টাডি অফ ইটস কাইন্ড এখানে দেখা যাচ্ছে এবং ওকে, তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওই থ্যালাসেমিয়া ইন বাংলা হুইচ ওয়াজ, এই যে দেখেন ভোকাবুলারিটা এখানে আমরা দেখতে পাচ্ছি, রিভিল্ড সামথিং। ওকে, রিভিল্ড নলেজ গ্যাপস অ্যান্ড মিসকনসেপশনস অ্যাবাউট থ্যালাসেমিয়া। এরপর হচ্ছে কনক্লুশনের ফার্স্ট প্যারাগ্রাফ আমরা চেক করব। তাহলে এই যে কনক্লুশনের ফার্স্ট প্যারাগ্রাফ হচ্ছে এটা, এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, এই যে often regards the conventional media ineffective in this regard and this been confirmed in our study. Okay, এখানে দেখতে পাচ্ছি in a predominantly illiterate society community specific studies are required to improve the health literacy among the public. ওকে, তার মানে এটা আমরা এই যে সামারি ফাইন্ডিংসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং ওনারা এটা সাজেশন দিয়েছে কি মূলত হচ্ছে স্পেসিফিক স্ট্র্যাটেজি ইজ রিকোয়ার্ড টু ইমপ্রুভ দ্য হেলথ লিটারেসি অ্যামং দ্য পাবলিক। ওকে, আর এখানে লেখা আছে সোশিও ইকোনমিক অ্যান্ড রিসোর্সেস লিমিটেড nature of the large part of Bangladesh, especially peripheral districts, often renders the conventional media ineffective in this regard, and this has been confirmed in our study. তাহলে আমাদের ডিসকাশনের ফার্স্ট প্যারাগ্রাফ এবং কনক্লুশনের ফার্স্ট প্যারাগ্রাফটা আমাদের সামারি ফাইন্ডিংস প্রোভাইড করবে। দেন হচ্ছে আমাদের ফেজ 4-এ ইফ ইন্টারেস্টেড ইন স্ট্রেংথস অ্যান্ড লিমিটেশনস অফ দ্য স্টাডি, যদি আমরা লিমিটেশন এবং স্ট্রেংথ এটা খুঁজে বের করতে চাই তাহলে রিড লাস্ট প্যারাগ্রাফ অফ ডিসকাশন। তাহলে এখানে মূলত থাকবে লিমিটেশনগুলো এবং এই যে কোনো স্টাডিতে আমরা ডিরেক্টলি এই যে টাইটেলই পাবো লিমিটেশনস, কিন্তু কোনো পেপারে আবার এটা আমরা পাবো না। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ডিসকাশনের লাস্ট প্যারাগ্রাফ পড়তে হবে। আমি একটা যেমন এই স্টাডিটা দেখাচ্ছি, এই যে দেখেন আচ্ছা এই স্টাডিতে যদি আমরা যাই, সরি এটাতে আমরা পাবো, এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে
এই যে উই রিকগনাইজড এ ফিউ লিমিটেশনস ইন আওয়ার স্টাডি, তাহলে এইটা দেখেন ডিসকাশন, এই যে ডিসকাশন, তাহলে ডিসকাশনের লাস্ট প্যারাগ্রাফে এখানে লিমিটেশনটা কি করা আছে, ডেসক্রাইব করা আছে। ফার্স্টলি অল ডেটা অফ দিস রিসার্চ ওয়ার কালেক্টেড বাই ফেস টু ফেস ইন্টারভিউস, দ্যাজ রেসপন্স মাইট নট বি অ্যাকিউরেট। ওকে, আমি তো এই পেপারটা আপনাদেরকে পুরো দেখাইনি, আমি এইটাতে যেমন টাইটেল ডিরেক্টলি দেওয়া আছে, কিন্তু কোনো কোনো পেপারে আবার আপনার এই টাইটেলটা ডিরেক্টলি দেওয়া থাকবে না। সেক্ষেত্রে আমরা যেটা বললাম যে পেপারের রিড দ্য লাস্ট প্যারাগ্রাফ অফ ডিসকাশন। ওকে, এই হচ্ছে আমাদের কিভাবে একটা পেপারের লোকেশন খুঁজে বের করতে হয় সেটা আমরা দেখলাম। তো আমরা এই পেপারটা দেখে ফেলি যে কিভাবে। প্রথম কাজ অ্যাবস্ট্রাক্ট দেখা। ওকে, এই যে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে মেথডস, এরপরে হচ্ছে রেজাল্টস, এরপরে আমরা এখান থেকে দেখতে পাবো কনক্লুশন। এটা দেখার পরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে কিওয়ার্ডগুলা দেখা। ওকে, ডান। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, মানে প্রথম কাজটা এটা ছিল। এরপরে আমরা ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারাগ্রাফে যাব, গেলে আমরা এইটার কি করতে পারবো, দেয়ার ফর, দাজ, এই টাইপের কিওয়ার্ড দেখতে পাবো, যেখানে হচ্ছে স্টাডিটার এই যে মেইন এটা লেখা থাকবে। দেয়ার ফর কনসিডারিং দ্য অ্যাবভ মেনশন ফ্যাক্টর দিস স্টাডি প্রিলিমিনারি এইমস, এই যে দেখতে পাচ্ছেন, অ্যাট অ্যাসেসিং দ্য অ্যাওয়ারনেস, অ্যাটিটিউড অ্যান্ড বিলিভস রিগার্ডিং থ্যালাসেমিয়া ইন দ্য আরবান পপুলেশন অফ করাচি। ওকে, এটা দেখতে পারলাম আমরা, এই যে এটা দেখতে পেলাম। এরপরে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যে সামারি ফাইন্ডিংসটা পাওয়া। হ্যাঁ, তো সামারি ফাইন্ডিংস আমরা কই পাবো, ডিসকাশনের ফার্স্ট প্যারাগ্রাফটা, এই যে ডিসকাশনের ফার্স্ট প্যারাগ্রাফ, এখানে কম্পেয়ার করেছে প্রিভিয়াস স্টাডির সাথে এবং ওনাদের রেজাল্টের সাথে কম্পেয়ার করেছে। এরপরে আমরা কি করব, কনক্লুশনের ফার্স্ট প্যারাগ্রাফটা দেখব। এই যে কনক্লুশন সাধারণত এরকমই, এই যে এই যে কনক্লুশনের ফার্স্ট প্যারাগ্রাফ দেখলাম আমরা, এখানে আমরা সামারি ফাইন্ডিংসটা দেখতে পাচ্ছি। এখন আমরা লিমিটেশনটা, যে একটু আগেই যেটা আপনাদেরকে বললাম, এই ডিসকাশনের এই যে লাস্ট প্যারাগ্রাফটা হচ্ছে আমাদের লিমিটেশন। ওকে, আমি অনেক কথা বলেছি, এখন আপনাদের থেকে অ্যাকচুয়ালি আমি শুনবো যে কোনো এই পর্যন্ত আপনাদের কোনো সমস্যা আছে কিনা, বা আসলেই আপনারা আমার কথাটা বুঝলেন কিনা একটু বলেন। আপনারা যারা আছেন, আমি টানা কথা বলে যাচ্ছে, আপনাদের কোনো রেসপন্স না পেলে মনে হবে যে আসলে বুঝতেছেন কি বুঝতেছেন না, আসলে আমাদের এই ইয়ারগুলো কাজে আসছে কিনা আপনাদের, সেটাও একটা ফ্যাক্টর। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, এবং আমি যে কথাটা বললাম আপনারা কি এই পর্যন্ত বুঝেছেন কিনা কাইন্ডলি আপনারা একটু কনফার্ম করবেন। ওকে, এইভাবে হচ্ছে আমরা পেপারগুলো কি করব, মানে আমরা লোকেশনটা ফাইন্ড আউট করলাম এবং আমাদের মোটামুটি পেপার রিডিংয়ের পার্টটা শেষ। এখন এই যে আমরা পেপারগুলো সার্চ করলাম, কেউ একজন প্রশ্ন করেছে মেবি। ওকে, থ্যাংক ইউ। দেন আমরা হচ্ছে যেটা করব, এখন আমরা শিখব রিসার্চ ডেটা ম্যানেজমেন্ট, যেটাকে আরডিএম বলে সংক্ষেপে। এটা বলতে কি বোঝায়, আর রিসার্চ ডেটা ম্যানেজমেন্টে আমরা কি কি জিনিস কনসিডার করি বা কি করা উচিত। প্রথমে আসি রিসার্চ ডেটা ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়। রিসার্চ ডেটা ম্যানেজমেন্ট রেফার্স টু, মানে আমরা খুব ইজিলি যদি আমরা বলি যে ম্যানেজমেন্ট মানে কি, কোনো কিছু অর্গানাইজ করা বা স্টোর করা বা সেটাকে প্রিজার্ভ করা বা ডেটা শেয়ার করা, বা ডেটা যদি আমরা শেয়ার করি, তাহলে এখন আমরা এখানে বলছি রিসার্চ ডেটা ম্যানেজমেন্টের কথা। তার মানে অবশ্যই আমাদের ডিউরিং এ রিসার্চ প্রজেক্ট যে ডেটাগুলো জেনারেট হবে, অবশ্যই আমাদের রিসার্চ প্রজেক্টে ডেটা জেনারেট হয়, হিউজ অ্যামাউন্টের ডেটা জেনারেট হতে পারে বা হয়ে থাকে, বা স্মল স্কেলেও হতে পারে, লার্জ স্কেলেও হতে পারে। তো এটা আমরা কি করব, অর্গানাইজ করব, স্টোরেজ করব এবং প্রিজার্ভ করব, আর ইনফ্যাক্ট ডেটাটা আমরা শেয়ার করতে পারি। আচ্ছা, ইট কভার্স ইনিশিয়াল প্ল্যানিং, ডে টু ডে প্রসেস অ্যান্ড লং টার্ম আর্কাইভিং অ্যান্ড শেয়ারিং। আপনারা নিশ্চয়ই জানেন যে আসলে আমরা কিন্তু হুট করে ডেটা জেনারেট করি না। ফার্স্টের কাজ হচ্ছে আমাদের প্ল্যান করা, তারপরে সেখান থেকে আমাদের ডেটা কালেকশন টুলস ডিজাইন করতে হয়, সার্ভে ইনস্ট্রুমেন্ট রেডি করতে হয়, তারপরে আমরা হচ্ছে ডেটাটা জেনারেট করি। আরও ডেটা সোর্সের ব্যাপার আছে, সেটা আমরা একটু এই কোর্সের অংশ না, আমরা দেখব যে হোয়াট ইজ ডেটা, সোর্সেস অফ ডেটা, কাইন্ডস অফ ডেটা বা টাইপস অফ ডেটা, সেটা আমরা মোটামুটি শিখব। এরপরের কাজটা হচ্ছে যে
কেন আমাদের এই মানে আরডিএম দরকার, এটা কেন দরকার? মূলত আমাদের তিনটা জিনিস এনশিওর করার জন্য রিসার্চ ডেটা ম্যানেজমেন্ট দরকার। ফার্স্টে আমাদের ডেটাগুলো সিকিউর রাখা, সাস্টেনেবল, এরপরের কাজটা হচ্ছে রিইউজেবল। এই তিনটা পারপাজে মূলত আমাদের রিসার্চ ডেটা ম্যানেজমেন্ট বা আরডিএমটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কাজ হচ্ছে, আমরা যে রিসার্চ ডেটা ম্যানেজমেন্টের কথা বলছি, তাহলে রিসার্চ ডেটা কি অ্যাকচুয়ালি? আমরা একটু আগে মানে বলেছি যে এনি ইনফরমেশন, অ্যাকচুয়ালি ডেটা ক্যান বি এনিথিং, ইমেজেস, নাম্বারস, হ্যাঁ, ভিডিওস, অডিওস, মানে অনেক কিছু হতে পারে ডেটা। এনি ইনফরমেশন, কিন্তু আমরা এখানে পড়ছি রিসার্চ ডেটা। এনি ইনফরমেশন কালেক্টেড অর জেনারেটেড ফর দ্য পারপাসেস অফ অ্যানালাইসিস ইন অর্ডার টু জেনারেট অর ভ্যালিডেট সায়েন্টিফিক ক্লেমস। ওকে, আমরা কোনো একটা রিসার্চ কোয়েশ্চেন উত্তর করার জন্য যে ধরনের ডেটা কালেক্ট করি বা জেনারেট করি, মানে ফর দ্য পারপাস অফ অ্যানালাইসিস, সেটাকে আমরা বলি রিসার্চ ডেটা। এখন রিসার্চ ডেটা আবার কয়েক ধরনের আছে, হ্যাঁ, অনেকভাবেই আমরা এই রিসার্চ ডেটাকে ডিভাইড করতে পারি বা ভাগ করতে পারি। তো ফার্স্টে যদি আমরা আসি যে কন্টেন্ট বেসড ডেটা, তো সেটা কী হতে পারে? নিউমেরিক্যাল ডেটা হতে পারে, টেক্সচুয়াল ডেটা হতে পারে, অডিও ভিজুয়াল হতে পারে, বা ভিডিওস হতে পারে, বা মাল্টিমিডিয়া যেটা আমরা বলি। এরপর হচ্ছে ফরম্যাট, বিভিন্ন ধরনের ফরম্যাটের ডেটা হতে পারে, যেমন স্প্রেডশিটস, ডেটাবেসেস, ইমেজ, ম্যাপস, অডিওস ফাইল, আনস্ট্রাকচার টেক্সট, স্ট্রাকচার ডেটা, এও অনেক কিছু হতে পারে ফরম্যাট রিলেটেড। এরপরে মেথডস রিলেটেড যদি আমরা বলি, যেমন ডেটাটা এক্সপেরিমেন্টাল হতে পারে, অবজারভেশনাল হতে পারে, সিমুলেশন করা ডেটা হতে পারে, বা ড্রাইভড ডেটা হতে পারে। এরপর নেচার মানে হচ্ছে ডেটাটা ডিজিটালি বর্ন হতে পারে, আবার নন ডিজিটাল বা পেপার সার্ভে বা পেপার পেন্সিল সার্ভে আমরা যেটা বলি সেটাও হতে পারে। ঠিক আছে, যেমন আমরা ইলেকট্রনিক সার্ভে যেগুলো করি সেগুলোকে আমরা ডিজিটাল ডেটা অথবা ডিজিটাইজড ডেটা বলতে পারি। এরপরে মানে ডেটা সোর্স দুইটা হতে পারে, একটা হলো প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি ডেটা মানে আমরা যদি ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন হয় তাহলে সেটাকে আমরা বলি প্রাইমারি ডেটা, আর যদি সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন হয় তাহলে সেকেন্ডারি ডেটা বলি। ফর এক্সাম্পল, আমরা একটা স্টাডি করার জন্য সার্ভে ডিজাইন করেছি এবং সার্ভে করার মাধ্যমে ডেটা কালেক্ট করেছি, তাহলে সেটা হচ্ছে প্রাইমারি ডেটা। কিন্তু ধরেন সিডিসির একটা আছে, টুলস আছে, সিডিসি ওয়ান্ডার, সেটা ইউজ করে যদি আমরা ডেটা ডাউনলোড করি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি সোর্সেস অফ ডেটা। এরপরে প্রসেসিং, ডেটাটা প্রসেসড ডেটাও হতে পারে, আবার র ডেটা। যেমন বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে সাধারণত প্রসেস ডেটাও পাওয়া যায়, আবার র ডেটাও পাওয়া যায়। কিন্তু আমরা যে ডেটা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন যেটা আমরা বলছি যদি কালেক্ট করি, সেটা কিন্তু র ডেটা, পরে সেটাকে আমাদের প্রসেস করতে হয়, মানে ডেটা ক্লিনিং বলে একটা ব্যাপার আছে, সেটা আমাদের করতে হয়। সেখানে কোনো মিসিং ইনফরমেশন থাকলে বাদ দিতে হয়, ইরেলেভেন্ট ভ্যারিয়েবলস থাকলে সেটা বাদ দিতে হয়। তারপরে হচ্ছে আপনার কোনো মিসিং ভ্যালু থাকলে সেটা মানে হয় বাদ দিতে হয়, না হলে আরও অনেক ধরনের টেকনিক আছে সেগুলো অ্যাপ্লাই করে সেই মিসিং ডেটাটা হ্যান্ডেল করতে হয়। এরকম আরও অনেক ধরনের কাজ আছে, সেটাকে আমরা বলি ডেটা প্রসেসিং বা ডেটা ক্লিনিং। এখন রিসার্চ আরডিএমে কয়েকটা, মানে রিসার্চ ডেটা ম্যানেজমেন্ট বা আরডিএমে কয়েকটা স্টেপ আছে। প্রথম হচ্ছে প্ল্যানিং, তারপরে কালেক্টিং, এরপরে অর্গানাইজিং, ডকুমেন্টিং, স্টোরিং, ব্যাকিং আপ, প্রিজার্ভিং, শেয়ারিং। এরপর হচ্ছে রিসার্চ ডেটা লাইফ সাইকেল, বিফোর রিসার্চ, ডিউরিং রিসার্চ এবং আফটার রিসার্চ। এই তিনটা ফেজে মূলত আমাদের লাইফ সাইকেল ডিটারমাইন করে। বিফোর রিসার্চ বলতে আমরা বোঝাচ্ছি প্ল্যানিং, আর ডিউরিং রিসার্চ এটা হচ্ছে কালেক্টিং, অর্গানাইজিং, তারপরে ডকুমেন্টিং, স্টোরিং, ব্যাকিং আপ। এটা হচ্ছে ডিউরিং রিসার্চ। তার মানে আমাদের এই লাইফ সাইকেলটা তিনটা ফেজ, একটা বিফোর রিসার্চ, ডিউরিং রিসার্চ এবং আফটার রিসার্চ। আফটার রিসার্চ আমরা যেটা করি সেটা হচ্ছে শেয়ারিং ডেটা, আমরা ডেটাটা শেয়ার করি এবং প্রিজার্ভ করি, ওকে। আর বিফোর রিসার্চে মূলত আমাদের এটা প্ল্যান করতে হয়, ডিউরিং রিসার্চ যেটা কালেক্টিং, অর্গানাইজিং, ডকুমেন্টিং, স্টোরিং এবং ব্যাকিং আপ, ওকে। এরপর হচ্ছে বেনিফিটস অফ ম্যানেজিং অ্যান্ড শেয়ারিং ডেটা। প্রথমে যেটা মিনিমাইজিং ইউর রিস্ক অফ লুজিং ভ্যালুয়েবল ডেটা। আমাদের এই ডেটার মানে যে আমার বেনিফিটটা কি, আমরা যে আরডিএমটা করবো এটা মানে বেনিফিটস কি সেটা আমরা বলছি। সেটা হচ্ছে মিনিমাইজেশন ইউর রিস্ক অফ লুজিং ডেটা, মানে আমাদের ডেটাটা ভ্যালুয়েবল ডেটা মানে রিস্কটা মিনিমাইজ করবে। ইনক্রিজিং ইউর রিসার্চ এফিসিয়েন্সি, ফ্যাসিলিটেটিং কোলাবোরেটিভ রিসার্চ, সাপোর্টিং রিসার্চ কোয়ালিটি অ্যান্ড ইন্টিগ্রিটি।
তারপরে হচ্ছে এনহ্যান্সিং দ্য ভিজিবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট অফ ইউর রিসার্চ, তারপরে কমপ্লাইং উইথ এক্সটার্নাল ডেটা রিকোয়ারমেন্টস, এরপর হচ্ছে অ্যাক্সেলারেটিং স্পেসিফিক ডিসকভারি, সায়েন্টিফিক ডিসকভারি, তারপরে হচ্ছে আমাদের ইনক্রিজিং রিটার্ন অন ইনভেস্ট। আমরা যে ডেটাটা জেনারেট করব সেটা যদি আমরা ঠিক করে ম্যানেজ করতে না পারি তাহলে আমাদের যে টাকা খরচ হবে সেটা পুরোটাই জলে। এই জন্য আমাদের মানে যে ইনভেস্ট করব সেটা আমাদের অবশ্যই রিটার্ন আসতে হবে বা সেখান থেকে একটা আউটপুট আসতে হবে। সেই জন্য আমাদেরকে ডেটা ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এরপরে হচ্ছে ম্যানেজিং অ্যান্ড অর্গানাইজিং ইনফরমেশান। আমরা যে ফাইলগুলো ডাউনলোড করি, মানে ফর এক্সাম্পল পেপার্স, বা আমরা নিজেরা জেনারেট করি যেমন ওয়ার্ড ডকুমেন্টস, রিসার্চ প্রপোজাল, এগুলো আমাদেরকে খুব ইফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে হবে। ফোল্ডার স্ট্রাকচারটা এরকম হবে, স্যাম্পল প্রজেক্ট, আমাদের একটা প্রজেক্টের নাম থাকবে, সেই প্রজেক্টের আন্ডারে আমাদের ডিফারেন্ট সাব ফোল্ডার থাকবে। এগুলোকে এটাকে বলা হয় প্যারেন্ট ফোল্ডার, এইগুলো হচ্ছে সাব ফোল্ডার। হ্যাঁ, তো এই সাব ফোল্ডারে এটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টস, রিসার্চ আর্টিকেলস, কোয়েশ্চেনিয়ার্স, ডেটা শিটস। হ্যাঁ, তো এখানে আপনার প্রয়োজন মতো ফোল্ডারগুলো থাকবে, মানে সাব ফোল্ডার। আর এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা রুট ফোল্ডার বা প্যারেন্ট ফোল্ডার বলতে পারি। এখন কিভাবে আমরা ফাইলস ইনসাইড দ্য ফোল্ডার, মানে ফোল্ডারের ভেতরে কীভাবে রিসার্চ আর্টিকেলগুলো ম্যানেজ করব, নেম অফ দ্য অথর, তারপরে ইয়ার, কিওয়ার্ডস অ্যান্ড তারপরে যে এক্সটেনশনটা থাকবে সেটা। এইভাবে আমরা রিসার্চ আর্টিকেল যখন নামাই তখন কিন্তু আসলে অনেক বড় একটা নেম থাকে বা মানে ইরেলেভেন্ট নেম থাকে। তো সেটাকে আমাদের যেটা করতে হবে, ওই পেপারের লাস্ট অথর, তারপরে ইয়ার, তারপরে হচ্ছে আপনার কিওয়ার্ডস, মানে কোনো একটা কিওয়ার্ড আমাদের বোঝার জন্য সেটা আমাদের দিতে হবে। এইভাবে হচ্ছে আমরা ফাইলটা রিনেম করব। আমরা যদি ওয়ার্ড ডকুমেন্ট লিখি এবং সেটা মানে কিপ আপডেটিং, আমরা যদি আপডেট করতেই থাকি তাহলে আমরা কি করব, ভার্সন 1, ভার্সন 2, এইভাবে আমরা ভার্সনিং দিয়ে বা ভার্সন কন্ট্রোল করতে পারবো এবং পরবর্তীতে আমরা সেটা ট্র্যাক করতে পারবো। এইভাবে হচ্ছে আমাদের মানে ফাইলগুলা বা ইনফরমেশনগুলো কী করব, অর্গানাইজ করব। এখন আসি, আমি ফাইল ফোল্ডার স্ট্রাকচারটা আপনাদের সাথে শেয়ার করি। আমি সাধারণত গুগল ডক ইউজ করি। খেয়াল করেন, এটা হচ্ছে আমার একটা ফোল্ডার, সেটার মধ্যে থ্যালাসেমিয়া কেএপি একটা আমার রিসার্চ প্রজেক্ট। এইটার আন্ডারে আমার 1 নম্বর ফোল্ডার হচ্ছে রিসার্চ পেপার্স, তারপরে লিটারেচার ম্যাট্রিক্স, এটার মধ্যে আমি হচ্ছে আপনার ওই এক্সেল ফাইলটা রেখেছি, এখানে আমি লিটারেচার ম্যাট্রিক্সটা তৈরি করব। তারপরে কোশ্চেনিয়ার, এখানে আমি পেপার থেকে যদি কোনো কোশ্চেনিয়ার পাই তাহলে সেটা আমি এখানে রাখবো, অথবা যদি আমি আউটসাইডের কোনো কোশ্চেনিয়ার ইউজ করি সেটা রাখবো। ডেটা সেটস, যদি আমি কোনো ডেটা সেট পাই মানে প্রিভিয়াস কোনো ডেটা, সেটা আমি এখানে রাখবো, বা আমার জেনারেটেড ডেটা সেট আমি এখানে রাখবো। তারপরে ওয়ার্ড ডকুমেন্টস, আমি যদি কোনো ডকুমেন্ট ক্রিয়েট করি তাহলে আমি এই ফোল্ডারে রাখবো। রিসার্চ প্রপোজালটা আমি এই ফোল্ডারে রাখবো। এরপরে প্রগ্রেস ট্র্যাকার, মানে হচ্ছে আমরা যে কাজটা করছি সেটার আসলে কি প্রগ্রেস হচ্ছে সেটার জন্য আমি একটা এক্সেল ফাইলের মধ্যে রাখবো, বা অনেকে অনেকটা ব্যবহার করে, যেমন আমরা প্রজেক্ট ম্যানেজ করার জন্য ট্রেললো ইউজ করি, অনেকেই আবার অনেক ধরনের সফটওয়্যার ইউজ করে, যেমন আরও কিছু প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে সেগুলো ইউজ করে, অনেকে আবার এক্সেল ব্যবহার করে। তা কোলাবোরেটিভ রিসার্চের জন্য গুগল ড্রাইভটা খুবই মানে আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরেন আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম, সেই ডকুমেন্টটা আমরা মানে কিভাবে কাজ করে সেটা আমি দেখাচ্ছি একটু পরে। এই হচ্ছে আমাদের ফোল্ডার স্ট্রাকচার। তাহলে এইটা হলো প্যারেন্ট ফোল্ডার আর এগুলো হচ্ছে সব সাব ফোল্ডার। ঠিক এইভাবে আমাদের রিসার্চ ডেটাটা ম্যানেজ করব। তো এইটার আন্ডারে আমাদের পেপারগুলো থাকবে, দেখতে পাচ্ছেন। এখন পেপার আবার টাইপ অফ পেপার আছে, আমার পেপারটা কি অরিজিনাল আর্টিকেল, রিভিউ নাকি সিস্টেমেটিক রিভিউ, এইভাবে আমি আবার এটা কী করব, অর্গানাইজ করব। তাহলে অরিজিনাল আর্টিকেলগুলো আমি এর মধ্যে রাখবো, রিভিউ পেপারটা এর মধ্যে রাখবো, আর সিস্টেমেটিক রিভিউটা এই ফোল্ডারে রাখবো। ওকে, এরপরে লিটারেচার ম্যাট্রিক্স যেটা বললাম, এখানে মূলত আমার এই যে ইয়াটা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই লিটারেচার ম্যাট্রিক্স যে টেমপ্লেটটা, সেটা আমাদের এই ফোল্ডারে আছে। ওকে, এরপর হচ্ছে ডেটা সেটস যেটা বললাম, এই ফোল্ডারটার মধ্যে হচ্ছে আমাদের জেনারেটেড ডেটা রাখবো, বা আমরা যদি আউটসাইডে কোনো ডেটা পাই সেটা আমরা লিখব। সিস্টেমেটিক রিভিউ হচ্ছে আপনার যা মানে কালেকশন অফ পেপারস এক জায়গায় করে আপনার একটা পদ্ধতি আছে মেটা অ্যানালাইসিস, মানে আমি এক্সপার্ট না সিস্টেমেটিক রিভিউ, জাস্ট আমি আপনাকে উত্তর দিচ্ছি যে সিস্টেমেটিক রিভিউ কী। হ্যাঁ, সিস্টেমেটিক রিভিউ হচ্ছে যে আপনার একটা টপিকের উপরে রিসার্চাররা মানে সিস্টেমেটিক অ্যাপ্রোচে আর্টিকেল সার্চ করে, দেন তারা ক্রিটিক্যালি অ্যানালাইজ করে ওটা পাবলিশ করে, ঠিক
ঠিক আছে? রিভিউ এবং সিস্টেমেটিক রিভিউর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি যেটা বললাম, আমাদের একটা ওয়ার্কশপ হবে সিস্টেমেটিক রিভিউ ইন পাবলিক হেলথ প্র্যাকটিস, সেখানে আপনারা আরও ডিটেলে দেখতে পাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। আপনি কি আপনার উত্তরটা পেয়েছেন? সাভিয়া সুলতানা, আশা করি পেয়েছেন। এরপর হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টস। এটা আমরা কিভাবে কাজ করব এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। নিউ, আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব। ফর এক্সাম্পল, তো ধরেন এইটা হচ্ছে আমাদের আনটাইটেল ডকুমেন্ট। ওকে, তো আমি এখানে আনটাইটেল ডকুমেন্ট যেহেতু, তা আমি এখানে একটা নাম দিচ্ছি, ফর এক্সাম্পল প্রপোজাল। ওকে, ভার্সন 1। হ্যাঁ, এই যে, অথবা আমি যেভাবে নামকরণ করি, এখানে একটা নেম দিই, তারপরে ইয়ার, তারপরে হচ্ছে ভার্সন। এটা কত? ভার্সন 1। এরপরে আমরা এখানে লিখব। তো কিন্তু ধরেন আমরা টিম ওয়াইজ কাজ করব, তাহলে কিভাবে করব? শেয়ার, এখান থেকে আমরা চেঞ্জ এনিওয়ান টু দ্য লিঙ্ক, দেন ভিউয়ারের জায়গায় করে দিব এডিটর। তারপরে এই লিঙ্কটা আমরা শেয়ার করব যাদের সাথে মূলত আমরা মানে কোলাবোরেট করতে চাই, মানে আমাদের পার্টনার যারা, তাদের সাথে আমরা শেয়ার করব, বা আমাদের টিমমেট যারা, এটাও করতে পারি। অথবা শেয়ার, আচ্ছা, এখান থেকে আমরা শেয়ার করে কাজটা করতে পারি। এখন যখন আপনারা শেয়ার করে লিখবেন বা কাজ করবেন, তখন এই কাজটা এডিটিং মোডে না করে সাজেস্টিং মোডে করবেন। এডিটিং মোড এবং সাজেস্টিং মোডের পার্থক্যটা আমি দেখাচ্ছি। ফর এক্সাম্পল, ধরেন ওকে, এটা আমি লিখলাম। এখানে দেখেন আমার কিন্তু কোনো আসেনি, মানে আমি এটা লিখেছি, এইটা হচ্ছে এডিটিং মোড। কিন্তু এই যে ড্রপডাউনটা আছে, এরপরে যদি আমি এখানে ড্রপডাউনটা দেখতে পাচ্ছেন, এই যে আমি যদি এই যে এটা, এখন যদি আমি সাজেস্টিং মোড লিখি, তাহলে আমার মানে কাজটা করতে, মানে আমরা যদি ভুলেও কোনো কিছু রিমুভ করে ফেলি, ফর এক্সাম্পল ধরেন আমি এটা রিমুভ করে দিলাম, এখানে আমার একটা মানে মেসেজ আসবে যে বলছে ডিলিট অর্ডার, আমি কি এই চেঞ্জটা চাই কি চাই না। ওকে, যেমন ডিজ অর্ডার, আমি অর্ডারটা কেটে ফেলেছি, তো এখানে আমাকে বলছে যে আমি কি এটা চাই। যদি আমি এখানে টিক দিই, তাহলে আমি এই সাজেশনটা অ্যাকসেপ্ট করলাম। আর যদি এখানে আমি মানে ক্রস করে দিই, তাহলে দেখেন আমার কিন্তু চেঞ্জটা থেকে গেল, মানে আমার আগেরটাই থেকে গেল। ঠিক আছে, ইনফ্যাক্ট আমি এখানে যাই লিখবো না কেন, হ্যাঁ, ধরেন ফর এক্সাম্পল থ্যালাসেমিয়া, হ্যাঁ, এরকম ধরো সামথিং লিখলাম। এখন এটাকে আমি অ্যাড করতে চাই কি চাই না, যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমার এটা কি করবে, এই যে দেখেন অ্যাড হলো। তো টিমে কাজ করলে এই সাজেস্টিং মোডে কাজ করাটা সবচেয়ে মানে ভালো, তাহলে আমাদের এটা করতে মানে কাজ করতে খুবই হেল্প করে। যেমন আমি এখানে যদি করি, তাহলে আমার এটা থেকে যাবে। এই হচ্ছে আমাদের মোটামুটি কীভাবে গুগল ডকটা ব্যবহার করতে হয় সেটা আমি দেখলাম। কেউ একজন আনমিউট আছেন, মিউট করে দেন। নার্গিস আক্তার, আপনি আনমিউট করেন। ওকে, এরপরে হচ্ছে আমরা যেটা করতে পারি, এই যে এটাও আমরা ঠিক একইভাবে কোলাবোরেট করতে পারি আমাদের টিমমেটদের সাথে। এই এখানে জাস্ট আপনি কি করবেন, ইমেলটা দিবেন, তারপরে এখানে পারমিশনটা আমাদের দিয়ে দিতে হবে যে এটা কি কোন ধরনের এনিওয়ান, তারপরে এডিটর। এটা শেয়ার করলে এখন আপনার টিম ওয়াইজ আপনারা কি করতে পারবেন, এখানে লিটারেচারের যে ম্যাট্রিক্সটা সেটা তৈরি করতে পারবেন। ওকে, এই হচ্ছে আমরা কিভাবে মোটামুটি রিসার্চ ডেটা ম্যানেজ করব বা ম্যানেজমেন্টের সিস্টেম, সেটা আমরা শিখলাম। তারপরে লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স, আমরা এটা অলরেডি ওপেন করা আছে, সেটা দেখি। এই যে লিটারেচার রিভিউ ম্যাট্রিক্সে ফার্স্টে আমরা হচ্ছে পেপার থেকে অথরের ফার্স্ট অথরের লাস্ট নেম কালেক্ট করব, ইয়ার অফ পাবলিকেশন, টাইটেল অফ দ্য পেপার, তারপরে কিওয়ার্ডস, তারপরে কোন জার্নালে পাবলিশড হয়েছে সেটা, কান্ট্রি, তারপরে এইম অফ দ্য রিসার্চ, আমি এগুলো রিমুভ করে দিচ্ছি, তারপরে ম্যাথোডোলজি, আমি সবগুলো রিমুভ করে দিয়ে আপনাদেরকে একটা এক্সাম্পল পেপার কীভাবে আমরা পেপার থেকে ডেটা নিব সেটা আমি একদম শুরু থেকে দেখাই দিই। তো আমি একটা পেপার ওপেন করছি। তো প্রথমে আমরা যে পেপারটা পড়ছিলাম সেই পেপারটাই দেখি। প্রথমে আমাদের কি ফার্স্ট অথর, এই যে ফার্স্ট অথর
ফার্স্ট অথরে কি করব, লাস্ট নেম হোসেন। ওকে, এটা আমরা কপি করলাম। তারপরে আমরা এই লিটারেচার ম্যাট্রিক্সে যাব, পেস্ট করলাম এখানে। তারপরে আমরা দেখব যে এটা কত সালে পাবলিশড হয়েছে। পাবলিশড হয়েছে মূলত এটা 2020-এ। ওকে, এটা 2020-এ পাবলিশড হয়েছে। এরপরে হচ্ছে আমাদের টাইটেলটা, আমরা টাইটেলটা নিব। ওকে, পেপারের টাইটেলটা নিলাম। ফরম্যাটিং নিয়ে আমার এখন চিন্তা করার দরকার নেই, আমি পরে ফরম্যাট করব। তারপরে আমার কিওয়ার্ডস, এই যে এখান থেকে যে কিওয়ার্ডগুলো আছে আমি সবগুলো কপি করব। কপি করে আমি লিটারেচার এখানে লিখব। এরপর হচ্ছে জার্নাল। জার্নালটা কোন জার্নাল সেটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, জার্নালটা হচ্ছে এই যে অরফানেট। ওকে, তাহলে আমার জার্নালটা আমি এখানে দিলাম, কান্ট্রি বাংলাদেশ। এখন আমার এই রিসার্চ এইমটা খুঁজে বের করতে হবে, খুবই সোজা। আমরা ইন্ট্রোডাকশনের লাস্ট পেজে যাব। ওকে, এই যে দাস, এইটুকু আমরা কপি করে ফেলব। কপি করে আমরা এইমস এখানে দিলাম, ঠিক আছে। এখন তারপরে আসবো ম্যাথোডোলজি। এটা কোন ধরনের ম্যাথোডোলজি নিয়ে কাজ করেছে আমরা দেখেছি, এটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, নট কোয়ালিটেটিভ। আমরা দেখতে পাচ্ছি মেথড, রেজাল্টস, অলরেডি আমরা দেখেছি এটা। আমরা অ্যাবস্ট্রাক্টে যদি যাই, মেথড, হ্যাঁ এটা কোয়ান্টিটেটিভ স্টাডি, সেটা আমরা দেখলাম। এরপরে এরপরে আসি ডকুমেন্ট টাইপ। এটা কোন ধরনের ডকুমেন্ট, এটা কি রিভিউ আর্টিকেল না রিসার্চ অরিজিনাল আর্টিকেল? এখানে আপনারা ড্রপ ডাউন করলে অরিজিনাল আর্টিকেল পাবেন। এটা কোন ধরনের পাবলিকেশন সেটিং, এখানে আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিশনার। ওকে, তারপরে নলেজ টাইপ এম্পেরিক্যাল, এটা কোন ধরনের সার্ভে করেছে, ফেস টু ফেস ইন্টারভিউ, এই যে। তারপরে স্যাম্পল সাইজটা কত ছিল সেটা আমরা এখানে লিখব। তো স্যাম্পল সাইজ কত ছিল আমরা এটা দেখতে চাই। স্যাম্পল সাইজ কত ছিল এখানে, 1578, আমরা সেটা এখানে দিব। ওকে, তারপরে মেইন ফাইন্ডিংসটা আমরা কই পাবো, মেইন ফাইন্ডিংসটা পাবো ডিসকাশনের ফার্স্ট প্যারাগ্রাফ। তাহলে আমরা ডিসকাশনের ফার্স্ট প্যারাগ্রাফে যাচ্ছি। এই যে মেইন ফাইন্ডিংসটা আমি এখান থেকে কপি করছি। এটা হচ্ছে আমাদের মেইন ফাইন্ডিংস, আমরা এখানে লিখলাম, মানে পেস্ট করলাম। এরপরে লিমিটেশনটা আমরা কই খুঁজে পাবো, একটু আগে আমরা পড়েছি লিমিটেশনটা আমরা কই পাবো, তাই না? তো লিমিটেশনটা হচ্ছে আমরা খুঁজে পাবো ডিসকাশনের লাস্ট প্যারাগ্রাফে, অথবা ডিরেক্টলি লিমিটেশনটা লেখা থাকবে, এই যে লিমিটেশন। ওকে, তাহলে লিমিটেশনটা আমরা এখান থেকে পেস্ট করে দিলাম, এই যে। এরপরে ফিউচার রিসার্চ, এখানে কি কোনো ফিউচার মানে রিসার্চের ডিরেকশন দেওয়া আছে, দেখি আমরা। না, এখানে আমাদের কোনো ফিউচার ডিরেকশন নো। ওকে, রিমার্কস, এখানে আপনার কিছু একজন প্রশ্ন করেছেন কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ কীভাবে বুঝবো। আচ্ছা, এগুলো আমি আপনাদের ডিসকাস করে দেবো, একটু ওয়েট। হ্যাঁ, আমি জাস্ট এটা শেষ করি, তারপরে বলছি। এটা আপনার কিছু নিজস্ব ওয়ার্ডে আপনি এখানে মানে এই পেপারটা আপনি লিখবেন, মানে তারপরে হচ্ছে ইউআরএল, এই পেপারটার ইউআরএলটা জানতে পারলে ভালো। তো এই পেপারটা যদি আমি টাইটেলটা কপি করে, এই যে টাইটেলটা কপি করে যদি আমি গুগলে যাই, তাহলে আমার পেপারটার মানে ইয়ারটা চলে আসবে। এই যে কোনো একটা, অ্যাকচুয়ালি এটা জার্নালে যদি আমরা পাই তাহলে সেটা ভালো হয়। এই যে জার্নালটা পেয়ে গেছি, এই যে এটা হচ্ছে ইউআরএল। তো আমি এটা কপি করে, এই যে কপি করে আমরা ইউআরএলটা এখানে দিয়ে দিব। ওকে, এইভাবে হচ্ছে আমরা লিটারেচার ম্যাট্রিক্সটা আমরা এভাবে তৈরি করবো। এখন দেখেন এটা আমাদের খুবই বিশ্রীভাবে ফরম্যাটেড হয়েছে। আমরা এখানে ক্লিক করে এটা সিলেক্ট করব, তারপরে এই যে এখানে সিলেক্ট করেছি,
এরপরে হচ্ছে আমরা এখানে টেক্সট অ্যালাইন লেফট, তারপরে হচ্ছে এটা ঠিক আছে, এরপর টেক্সট র্যাপ। এটা করলে আমাদের মোটামুটি টেক্সটগুলো ভালোভাবে, কী ব্যাপার, আচ্ছা এটা আমাদের ফরম্যাটিংটা, হ্যাঁ এইতে মোটামুটি আমাদের ফরম্যাটিংটা রেডি। আমাদের ফরম্যাটিং মানে সুন্দর করে ফরম্যাট মানে যখন পেপারের সব ইনফরমেশনগুলো নেওয়া হয়ে যাবে তারপরে আমরা এটা ফরম্যাট করতে পারবো, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এইভাবে হচ্ছে আমরা মূলত পেপার থেকে ডেটাটা এক্সেলে ইনপুট নিব। এখন একজন প্রশ্ন করেছেন যে কোনটা কোয়ান্টিটেটিভ আর কোনটা কোয়ালিটেটিভ সেটা বুঝবো কীভাবে। ওকে, কোয়ান্টিটেটিভ স্টাডি মূলত যে মানে এক্সপ্রেসড ইন নাম্বারস, অর্থাৎ নাম্বারে সেটা এক্সপ্রেস করা হয়, ঠিক আছে। আর কোয়ালিটেটিভ স্টাডিটা মূলত এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, অর্থাৎ ওয়ার্ডে সেটা বর্ণনা করা থাকে। আমি যদি আরও সংক্ষেপে বলি, কোয়ান্টিটেটিভ স্টাডির অনেকগুলো প্রকারভেদ আছে। এগুলো অ্যাকচুয়ালি মানে নেক্সটে আমরা দেখব যে স্টাডি টাইপস, স্টাডি ডিজাইন, সেখানে আরও ডিটেল আলোচনা করব। হ্যাঁ, তো এইটুকু আমরা মনে জাস্ট বোঝার জন্য বললাম যে কোয়ান্টিটেটিভ স্টাডিটা মূলত যে আপনার নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ব্যাপারটা, আর কোয়ালিটেটিভ স্টাডি মূলত থিমেটিক অ্যানালাইসিস বা কন্টেক্সচুয়াল অ্যানালাইসিস করা হয়ে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভের একটা ডিফারেন্স। ওকে, এটা গেল। এরপরে হচ্ছে আমরা ডকুমেন্টেশন করলাম। এরপর ডকুমেন্টেশন অ্যাপ্রোচটা অলরেডি এখানে আমরা অলরেডি সেরে এসেছি, মানে এটা দেখে এসেছি। এখন দেখেন এই যে মোটামুটি আমাদের ডকুমেন্টেশন অ্যাপ্রোচ গেল। এখন আমরা এই যে টেমপ্লেটটা ব্যবহার করলাম, লিটারেচার ম্যাট্রিক্স টেমপ্লেট। হ্যাঁ, এটাই ছিল আজকে মূলত আমাদের সেশন। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি সেই প্রশ্নটা নিব এবং চেষ্টা করব সেটার উত্তর করার। কার কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত?